স্যার আর্থার কোনান ডয়েলের দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলসে জলায় ঘুরে বেড়াতো একটা দানবীয় হাউন্ড। শেষমেশ শার্লক হোমসের হাতে তাকে মরতে হয়। কিন্তু কলকাতার জলাভূমিতে যে জমিলোভী হাউন্ডরা অস্ত্র হাতে রাজনীতির ছত্রছায়ায় বছরের পর বছর দাপিয়ে বেড়ায়, তাদের নির্মূল করবে কে? সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনা উস্কে দিয়েছে 11 বছর আগে তৃণমূল কর্মী অধীর মাইতির খুনের স্মৃতি। এই নিয়ে এই অনুষ্ঠানে আজ প্রথম প্রশ্ন। 2013 সালে ধাপা এলাকায় জমি বিবাদেই খুন হন তৃণমূল কর্মী। গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের কাউন্সিলর। এবার আরেক কাউন্সিলরকে খুনের চেষ্টার নেপথ্যেও জোরালো হচ্ছে জলাজমি ভরাটের তত্ত্ব, উঠছে কোটি কোটি টাকার বকরা। আর সেই প্রভাবেই কি নিশ্চুপ প্রশাসন? দ্বিতীয় প্রশ্ন থাকবে, জমি দখল আটকাতে খুন হয়েছিল বাবা, প্রশাসন কি কিছুই করতে পারে না? কসবাকাণ্ডের পর আক্ষেপ ধাপায় শম্ভুনাথ কাউরের দলবলের হাতে খুন হওয়া তৃণমূল কর্মী অধীর মাইতির মেয়ে। 11 বছর আগেই কড়া পদক্ষেপ নিলে আজ প্রকাশ্যে কাউন্সিলরের মাথায় বন্দুক ধরার সাহস দেখাতে পারত দুষ্কৃতীরা? তৃতীয় প্রশ্ন, কসবাকাণ্ডের পর পুলিশকে আক্রমণ করেছিলেন ববি সৌগতরা। এবার মদন মিত্র বললেন, আমরাই কাজ করতে দিচ্ছি না পুলিশকে, ধরা পড়লে আমরাই ছাড়াচ্ছি। পুলিশ দলদাস বলেই রাজ্যে আইন শৃঙ্খলা নেই, বিরোধীদের এই অভিযোগেই কি শিলমোহর দিলেন মদন মিত্র? চতুর্থ প্রশ্ন, মমতার ছবি সরিয়ে একটা ভোট জিতে দেখাও, অভিষেককে পুলিশ মন্ত্রী দেখতে চাওয়া হুমায়ুন কবিরকে তীব্র আক্রমণ ফিরাদের। তৃণমূলের জামা ছেড়ে ভোটে দাঁড়াও তো, হুবহু একই সুরে চ্যালেঞ্জ মদনেরও। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় সব আরেকবার বোঝালেন দুই সিনিয়র নেতা। আজ পঞ্চম প্রশ্ন থাকবে, সরাসরি নাম নিলেন না, কিন্তু হাইকোর্টে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডে ঘুরিয়ে শান্তনু সেনের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন সাংসদকে নিশানা করে আরজিকরের দায়িত্বে থাকাকালীন তাঁর কি ভূমিকা ছিল সেই প্রসঙ্গও টানলেন কল্যাণ। আরজিকর কাণ্ড ঘিরে ফের প্রকাশ্যে তৃণমূলের দুই লবির লড়াই। তবে আজ শুরুতেই দেখাবো প্রকাশ্যে কাউন্সিলরের মাথায় বন্দুক ধরার ঘটনা উস্কে দিল 11 বছর আগের একটা হত্যাকাণ্ডের স্মৃতি। নেপথ্যে সেই জমি। বাবার কথাটাই মনে পড়ে আগে, যে এগুলো কেন বন্ধ হচ্ছে, প্রশাসন কি করছে। কপাল জোরে বেঁচে গিয়েছেন কলকাতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, কিন্তু সেদিন বাঁচতে পারেননি তৃণমূল নেতা অধীর মাইতি। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার নেপথ্যে যে জমি বিবাদের অভিযোগ উঠে আসছে, আজ থেকে 11 বছর আগে সেই জমি দখলের প্রতিবাদ করাতেই খুন হতে হয়েছিল ধাপা মাঠপুকুর এলাকার বাসিন্দা অধীর মাইতিকে। 20 মার্চ 2013 সবে ক্ষমতায় এসেছে তৃণমূল। বেআইনি জমি দখল রুখতে গিয়ে খুন হন তৃণমূল নেতা অধীর মাইতি। আর সেই খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হন কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউ। অভিযোগ ছিল, তৎকালীন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের নেতৃত্বে একটা পরিত্যক্ত জমি দখল করতে যায় দুষ্কৃতীরা। সেই সময় রুখে দাঁড়ান স্থানীয় তৃণমূল নেতা অধীর মাইতি। অধীরকে বেধড়ক মারধর করে শম্ভুনাথ কাউয়ের সাঙ্গপাঙ্গরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল নেতা অধীর মাইতির। যে দখল করতে এসেছিল সেটা করতে দেয়নি, সেই কারণেই ওনাকে মারা যেতে হয়েছিল। পাড়ার লোকরাও বলেছিল যে আমার বাবাকে, যে উনি একটু পার্টি ঠাটি করতে রাজনীতি, যে হ্যাঁ তৃণমূলে হ্যাঁ সম্পূর্ণ কি বিচারটা পাওয়া যায়। শুনছি তো জামিনে নাকি এসেছিল। আজ যখন 13 বছর বাদে সেই জমি বিবাদের জেরেই হামলা হচ্ছে, তখন তা দেখে নিহত তৃণমূল নেতার মেয়ে কার্যত হতাশার সুরে প্রশ্ন করছেন, এই 1 দশকে কেন কিছুই পাল্টালো না? কেন বন্ধ হলো না জমি দখল? এগুলো কেন বন্ধ হচ্ছে, প্রশাসন কি করছে। যে আমাদের যেমন বাবা গেছে, তো আরেকজনের তো গেছে, কারোর স্বামী, কারোর বাবা। তো এগুলো কবে বন্ধ হবে? এগুলোকে বন্ধ করার জন্য কিছু কি আইন আছে না কিছু আছে? আমরা শুধু এটাই জানতে চাই। আমাদের মনের যে ভিতরে যে কষ্ট না, এখনো পর্যন্ত আমরা হাতড়িয়ে বেড়াই যে আমার বাবা কবে পাবো, কিন্তু অত পাবো না। কিন্তু এই যে অন্য বাবা বা অন্য স্বামী যারা যাচ্ছে, তারা যেন এরকম ভাবে না যায়। একসময় শম্ভুনাথ কাউয়ের সঙ্গী ছিলেন বাবলু সোনা, যিনি তৃণমূল নেতা অধীর মাইতি হত্যাকাণ্ডে জেলও খেটেছেন। তিনি জমি দখল নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন। জমি দখল নিয়ে তার মুখে উঠে এসেছে তারক বলে এক তৃণমূল কর্মীর নাম, যিনি তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহার ঘনিষ্ঠ বলে দাবি বাবলুর। আপনি সরে যাওয়ার পরে তারপরে এখন দেখুন ভরভর কত হয়েছে দেখুন। হ্যাঁ, মানে একেবারে তো মানে কোনো হিসেব নেই, অসংখ্য ঘর, অসংখ্য। তাহলে আপনারা বুঝুন, আমি আর কি বলবো। আর এটা কারা করে, এটা কারা চায়? কারা করে আবার বুঝতেই তো পারছেন, আবার কারা করে না, মানে এর মাথাটা কে? মাথা তারক, আর কি আছে? সে মানে সে এখন কার ঘনিষ্ঠ?
সন্দীপ কাউন্সিলরের ঘনিষ্ঠ। এই তারক আগে কি করতো? আপনি যখন একই ছিলাম, আমরা ঢুকে যাওয়ার পরে এইসব করে টাওয়ারটা দেখছেন তো আসার সময়, ওইটার বাড়ি। তারককে চেনার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহা। নিশ্চয়ই চিনি তারক মণ্ডলকে, নেতা বলে কেউ না, হ্যাঁ ওখানে দলের সাথে যুক্ত আছে এবং আমি তো বলছি তাকে আমি চিনিও। কেউ ওখানে ভেরিতে মাছের চাষ করছে, কেউ সবজির চাষ করছে, এ দীর্ঘদিন থেকে। এবং ওই গ্রামগুলোতে আজকে বসতি আজকের নয়, আর বহু বছর ধরে, মানে বহু যুগ যুগ ধরে ওইখানে মানুষ থাকে। ওইখানে পাকা বাড়ি হয়ে যাওয়ার তো জায়গা নেই, কারণ জায়গা মানে ওইটা কর্পোরেশনের ল্যান্ড এবং ওয়েটল্যান্ড। এই নির্দিষ্ট একটা ব্যক্তির নাম নিয়ে অভিযোগটা করলেন, এতে আমার জন্য আরও সহজ হয়ে গেল যে ব্যাপারটাকে তদন্ত করার ক্ষেত্রে। তো আমরা ইমিডিয়েট অবিলম্বে এটা তদন্ত করব। কোনোভাবেই কোনো সরকারি জমি কাউকে দখল করতে দেওয়া যাবে না। 2018-তে নিম্ন আদালত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হন তিনি। গত বছরের ডিসেম্বর মাসে জামিন পান শম্ভুনাথ। সন্দীপ সরকার, হিন্দোল দে, এবিপি আনন্দ। দেখুন সেই পুরনো প্রবাদ, আ স্টিচ ইন টাইম সেভস 9। জলাজমি বাঁচাতে সময় মতো ব্যবস্থা নিলে আজকে এই সরকারি জমি দখল নিয়ে বিলাপ করতে হতো না, অস্ত্রের ঝনঝনানি শুনতে হতো না, আর প্রকাশ্যে দুষ্কৃতীরাজও দেখতে হতো না। আজ থেকে 11 বছর আগে জমি দখল রুখতে গিয়ে অধীর মাইতির প্রাণ যায়, কাউন্সিলর শম্ভুনাথ কাউসহ 5 জনের যাবজ্জীবন সাজা হয়। সেই অ্যালার্ম কলটাতে তখন কান দিলে হয়তো, আবার বলছি, সরকারকে আজ জলাজমি বোঝানো থেকে, সরকারি জমির দখল থেকে শাসক দলের কাউন্সিলরের মাথায় ধরায় পিস্তলের ভয়াবহ ছবিটা দেখতে হতো না। ঠিক এই জায়গা থেকে শুরু করব আজকের অনুষ্ঠান বিশ্বনাথ চক্রবর্তীকে দিয়ে। বিশ্বনাথ, এই বিষবৃক্ষ তো একদিনে হয়নি, কি বিস্ময়কর। দেখুন নাটকীয়ভাবে ভিকটিম আর অ্যাকিউজ যেন একটা সমান জায়গায় চলে এসছে। কেন এই কথা বলছি? যে অধীর মাইতি যে ইস্যুতে তাকে প্রাণ দিতে হলো, অন ক্যামেরা তার বাড়ির লোক বলছেন যে সেই জিনিস সমানে চলছে তার মৃত্যুতে, তার মৃত্যুর পরেও সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কিচ্ছু পাল্টায়নি। আর অন্যতম অ্যাকিউজ তারা বলছেন, জেল থেকে বেরিয়ে অন ক্যামেরা বলছেন যে তারা জেলে চলে গেলেন, কিন্তু উল্টো যে গ্রুপ, অপোজিট গ্রুপ, ঠিক এই ভাষায় বলছেন যে একই রকমভাবে জমিগুলো দখল করতে লাগলো। মানে রক্তবীজের মতো ব্যাপার আর কি। আমি বলছি বটম লাইনটা কোথাও বিশ্বনাথ দা এই যে ছবিটা পাল্টানো তো দূরের কথা, এই জমি দখল, জমি বজানো আখেরে বেড়ে গেল অথবা এক রইল। দেখুন, এটা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল। জমি মাফিয়া, শাসক দলের রাজনীতি এবং পুলিশ প্রশাসনের যে নেক্সচার, এটা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল। এটা মানে বহু বছর ধরে চলছে। এবং আপনি বারবার যে প্রশ্নটা করছেন, আমি প্রতিবেদনে দেখলাম প্রশ্নটা আসছে যে সময় পাল্টাচ্ছে কিন্তু ব্যবস্থা পাল্টাচ্ছে না। কেন পাল্টাচ্ছে না? তার কারণটা হলো তৃণমূল কংগ্রেসের এতে লাভ হয়েছে। আমি বারবার কাউন্টার আপনাকে করতে চাইছি, এই রাজনীতিটার উপর ভিত্তি করে তৃণমূল চলে। আমি বারবার বলছি এটা কেবলমাত্র আপনার পূর্ব কলকাতার জলা শহরের গল্প নয়, এই গল্পটা সারা পশ্চিমবাংলার গল্প। আপনি যখন সন্দেশখালি নিয়ে স্টুডিওতে আলোচনা করেছেন, এই একই মডেল পাননি? আপনি যখন বাঁকুড়া নিয়ে গল্প করেছেন, একই মডেল পাননি? আপনি যখন কাওয়াখালী নিয়ে শিলিগুড়ির গল্প করেছেন, একই মডেল পাননি? এই মডেলটা তৃণমূল কংগ্রেসকে ডিভিডেন্ড দিয়েছে। কারণ যে তৃণমূল কংগ্রেসের রাজনীতি যদি দেখেন, এই যে বিরাট বিরাট এখন নরেন্দ্র মোদীর কল্যাণে, মানে আপনাকে ইলেকট্রাল বন্ডের কল্যাণে এখন 1600 কোটি টাকার মালিক হয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তার আগে কি ছিল? তার আগে তৃণমূল কংগ্রেস তো আপনার কাছেও কোনোদিন 1 পয়সাও চায়নি, আমার কাছেও চাঁদা চায়নি। তো দলটা বিপুলভাবে পরিচালনা হয়েছে কি করে? দলের নেতা, ছোট বড় নেতা, তারা টাকা তুলতো, টাকা তুলে তারা দল চালিয়েছে। একবারও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছে তোমরা কিভাবে টাকা দল চালাচ্ছ, কিভাবে তোমরা চলছো? একটা পোষণ দলকে দিত, একটা পোষণ প্রশাসনের পুলিশ প্রশাসন পেত, আর একটা পোষণ বলা যায় যে নিজেরা রাখতো। ফলে এই যে মানে এবং এই বিপুল পরিমাণে টাকা দিয়ে প্রথমেই বিরোধীদেরকে কুপকাত করেছে নির্বাচন পরিচালনার সময়, প্রচার পরিচালনার সময়। এবং মানে একদিকে সন্ত্রস্ত করেছি আমি, মানে একদিকে সন্ত্রাস তৈরি করে আমি বলবো যে মানুষের গলার স্বর বন্ধ করেছি, আরেকদিকে বিপুল পরিমাণে অর্থ এগুলো সিস্টেমেটিক্যালি তুলে দিয়ে পার্টিকে সমৃদ্ধ করেছি। এবং আমি আপনাকে বলছি এই পুরো ঘটনাটার পেছনে পুলিশ প্রশাসন যদি না থাকে, পুলিশ প্রশাসনের প্রশ্রয় আশ্রয় এবং একটা কানেকশন যদি না থাকে, তাহলে এই নেক্সাসটা দীর্ঘদিন থাকে না। পলিটিক্যালি কিন্তু আমি বলছি তৃণমূল কংগ্রেসের এই মডেল থেকে লাভ হয়েছে এবং আজকে তৃণমূল কংগ্রেসের বিপুল ক্ষমতার অধিকারী হয়েছে, বিপুল অর্থের অধিকারী হয়েছে। সংগঠন যদি আপনি বলেন, এই ললেসনেস এবং এই নেক্সাস কিন্তু তাকে লাভ দিয়েছে।
আমি সরাসরি রাহুলের কাছে যাব। রাহুল, এক তো যে এই ফল্টি মডেল থেকে তৃণমূল কংগ্রেসের লাভ হয়েছে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, দুটো অংশে আমি বলবো। এক হচ্ছে সন্দেশখালীতে সরকারি উদ্যোগে এই ঘটনা, সন্দেশখালী পার্থ ভৌমিকও ছিলেন, একাধিক মন্ত্রী গিয়ে দাঁড়িয়ে থেকে আমার ধারণা একদিনে 36টা খাস জমি দখলমুক্ত করা হয়েছিল। অর্থাৎ জমি দখলের ব্যাপারটা কিন্তু 2 চব্বিশ পরগনা এবং একাধিক জেলায় চলছিল। পুলিশের কথায় বিশ্বনাথ চক্রবর্তী শেষ করলেন। মদন মিত্র আজকে যা বলেছেন খানিকক্ষণ পরেই দেখাবো, এত ক্যান্ডিড শাসক দলের কেউ এই স্বীকারোক্তি করেননি। মদন মিত্র বলছেন পুলিশ পারছে না, তার কারণ আমরাই করতে দিচ্ছি না, পুলিশ যাকে ধরছে আমরা ছাড়াচ্ছি। মদন মিত্র, আপনি লক্ষ্য করুন, এই স্টুডিওতে বারবার আলোচিত হয় যে পুলিশ যদি চায় তাহলে পুলিশের এই সমস্যার ওপর নিয়ন্ত্রণ পেতে কতক্ষণ সময় লাগে। মদন মিত্র হুবহু সেই কথা আজকে বলছেন ঠান্ডা করে দিত পুলিশ, 3 দিনের মধ্যে সবাইকে ঠান্ডা করে দেওয়ার ক্ষমতা পুলিশের আছে। আমি বলছি যে এইটা সার কথা আজকে মদন মিত্র বলছেন। অর্থাৎ সেই মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অত্যন্ত কঠিন সময় দল করেছেন এবং শুরুর দিন থেকে তৃণমূল কংগ্রেসে আছেন। বিশ্বনাথদা কথাগুলো শুরু করলেন যে এত বিপুল টাকা তৃণমূল কংগ্রেস কোথা থেকে পায়, দল চলে কি করে। আমার মনে হয় বিশ্বনাথ দা দলের সঙ্গে ছিলেন বা সব জানেন দলের কোথায় কি হয়েছে না হয়েছে, এই নিয়ে আমরা বিশ্বনাথ ব্যাপার। কিন্তু বিগত দিনে 34 বছর ধরে শাসন করলেন, যারা কৌটো নাচিয়ে টাকা জোগাড় করতেন, যারা কৌটো নাচিয়ে 1 টাকা একটা করে চাঁদা নিতেন, যাদের লেভি দিয়ে নাকি চলতো পার্টি, তাদের একটা বিশেষ রাস্তার উপর কলকাতায় বড় পর বিরাট অট্টালিকা, টাকাগুলো কোথা থেকে পেলেন বিশ্বনাথ দা কিন্তু সে কথা একবার বললেন না, একবার ভুলে গেলেন সে স্মৃতি। বিশ্বনাথ লোক তখন ইলেকট্রাল বন্ড ছিল না, আমি বলি তো। তারপরে ইলেকট্রাল বন্ডে তো 7,000 কোটি টাকা কে পেয়েছে সেটাও বিশ্বনাথ দা বললেন না, একবার সোজাসুজি তৃণমূল কংগ্রেস। যাকে দ্বিতীয় কথা হচ্ছে যে দেখো এই রাজনৈতিক দলগুলোর মধ্যে সবথেকে বেশি কে পেয়েছে, দায়িত্ব নিয়ে বলতে পারি জমি দখল যেটা এই বাইপাস সংলগ্ন জায়গায় দাঁড়িয়ে যেগুলো হয়েছিল তারপরে নতুন করে আমার জানা নেই কোনো জমি দখল হয়েছে। এবং তোমায় বলছি, আমি বলছি তৃণমূলের কাউন্সিলরই আমি প্রত্যেকে অন্য কথা বলছে। নোনাডাঙ্গা নামে একটি জায়গায় কিছু জমি দখল হয়েছিল, সরকারি সম্পত্তি, তারপরও তার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে এবং তার প্রমাণ দেখো, ব্যবস্থা না হয়েছে বলেই তৃণমূল কাউন্সিলের উপর আক্রমণ, ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই, যার কথা তুমি একটু আগে বললে যে একজন তৃণমূল কংগ্রেসের ভেতরে ঢোকা, না একজনের কথা বলছি না, আমি বলছি তুমি নিশ্চয়ই গত শুক্রবার 9:30 থেকে টেলিভিশন দেখোনি। তার কারণ তৃণমূল কংগ্রেসের শাসক দলের কাউন্সিলররাই বলছে যে এই অবৈধ নির্মাণ হয়েছে, আমাদের হাত পা বাঁধা। একাধিক কাউন্সিলর বলেছেন নির্মাণ কবে হয়েছে সেটা তদন্ত হওয়া উচিত এবং তদন্ত করে দেখা উচিত কোন জামানা হয়েছে এবং কারা বিরুদ্ধে ছিল। দ্বিতীয়ত আজকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, আমি তোমায় একটু হ্যাঁ স্মৃতি না কৌস্তব মধ্যখানে নয়, স্মৃতিটা একটুখানি উস্কে দিই। সেটা হচ্ছে এই সুশান্ত ঘোষই বলেছেন যে অবৈধ নির্মাণ শহর জুড়ে হচ্ছে। আমি তোমায় বলি তৃণমূল কংগ্রেসের যদি তাই হয়, তৃণমূল কংগ্রেসের পৌর প্রতিনিধি বাধা দিতে গেছেন বলেই তাকে হত্যার চেষ্টা হয়েছে। এবং তুমি একটু আগে উদাহরণ দিলে যে অধীর মাইতি বা একজন তৃণমূল কাউন্সিলর, কিন্তু এই শাসক দলই সাজা দিয়েছিল। কেন? যদি এর বিরুদ্ধে সাজা দেয় কোর্ট, না মানে আর খুন করলে তো অ্যারেস্ট করতেই হবে। আমি তোমাকে বলি, খুন করলে অ্যারেস্ট করবে না, শাসক দল কোথাও রেয়াত করেনি, শাসক দল সুতরাং এর বিরুদ্ধে চিরকাল ছিল। তোমাকে এটাও বলে রাখি, মাঝখানে দাঁড়িয়ে তদন্ত কমিটিতে, তাদের তদন্ত কমিটিতে 45 জন বিএলআরওকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং 45 জন বিএলআরওকে বদলি পর্যন্ত করা হয়েছে এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং জমির যে, তুমি নিশ্চয়ই এইটা বলছো না যে বিএলআরও অফিসগুলো দারুণ সততার সঙ্গে দুর্নীতি মুক্ত ভাবে চলছে। দেখো আমি তোমাকে বলছি না যে আমার ভালো লাগবে, আমি কোথাও কোনো ঘটনা ঘটেনি এটা বলছি না, তার মানে এই নয় যে শাসক দলের প্রশ্ন এটা হচ্ছে নেতা মন্ত্রীরা বলেন বিএলআরও অফিসগুলো ঘুঘুর বাসা। আমি তো 45 জন বিএলআরওকে বদলি করা হয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন করেছেন এবং এতে স্বচ্ছতা আনার জন্য কাজ শুরু হয়েছে, তদন্ত কমিটি হয়েছে এবং যতগুলো তুমি বলছো এই বেশিরভাগ বাম আমলে দাঁড়িয়ে তুমি যদি আমি বলছি না, তৃণমূলের কাউন্সিলররা বলছে। সুতরাং এটা তদন্তের বিষয় এবং পুরোপুরি তদন্ত করছে। আমি তোমায় দায়িত্ব নিয়ে বলছি নোনাডাঙ্গা ছাড়া সেখানে অবশ্যই কিছু সরকারি জমি, কি বলছো দায়িত্ব নিয়ে বলছো নোনাডাঙ্গা ছাড়া কোথাও জমি দখল হয়নি এবং সেটা কবে হয়েছে এটা তদন্ত করা উচিত, কবে হয়েছে। না তারা বলছেন এই 14 বছরের মধ্যেই হয়েছে, আগে তো হয়েছে, আগে হয়নি কেউ বলছে না।
কিন্তু তারপরে বন্ধ হয়নি। যদি কোনো কাউন্সিলর জেনে থাকে যে কবে হয়েছে, তাহলে তার একদম তথ্য প্রমাণ সঙ্গে বলা উচিত যে ভাই এই দিন এই সময় হয়েছে। কেন তোমার মনে হয় যে মুখ্যমন্ত্রী খবর রাখেন না? যদি বন্ধ হতো তাহলে মুখ্যমন্ত্রীকে আমি দেখাচ্ছিলাম কালকে, গত 2 বছর কতবার বলেছেন এই সরকারি জমি দখল এবং জমি ভরাট নিয়ে মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে। যদি বাম আমলের হতো মুখ্যমন্ত্রীকে বলতে হতো। বন্ধ হয়েছে বলি আমি বলতে পারি, বন্ধ হয়েছে বলেই মুখ্যমন্ত্রী বলছেন। বন্ধ হয়েছে বলেই তো আক্রমণটা হচ্ছে তৃণমূল শাসকের উপরে। মমতা ব্যানার্জি খুব দ্রুত আমি মানে প্রথমত বলবো যে পরিবর্তনটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন করেছিলেন তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাম আমলের এই অন্যায় অবিচারগুলো হবে না, আমার পরিবর্তন নেই, তাহলে আমি কি পেলাম? দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো 2017 সাল থেকে বিজেপি যে ইলেকট্রাল ব্যান্ড চালু করলো তার সবচেয়ে লাভবান হয়েছে তৃণমূল কংগ্রেস। একের পর আমরা সেই তথ্য জানি। তৃতীয় যে বিষয়টা আপনাকে বলতে চাই, এটা কেবলমাত্র পূর্ব কলকাতার জলাজমির ব্যাপার নয়, কার্যত বলা যায় যে শাসক দল যে 17 সালের আগ পর্যন্ত যদি আমি ধরি বিপুল পরিমাণে টাকা, সেই টাকা শাসক দলের কোথা থেকে এসছে? অধিকাংশ সময় আমরা জমি দখল বেআইনি চেষ্টা করছি দিনের পর দিন। পরিবেশবিদরা তো নবদা আছেন বলবেন, পূর্ব কলকাতা দখল করা যেভাবে দখল করেছে তৃণমূল কংগ্রেসের লোকরাই দিনের পর দিন বলেছে। তোমরা পরিবেশ শুধু দখল করনি, পরবর্তী প্রজন্মকে দখল করেছো। কত জমি দখল আছে? পরবর্তী প্রজন্মকে দখল করেছো, দলকে পাল্টে দিয়ে বলতে পারি আমাদের পরবর্তী প্রজন্মকে দখল করেছো এবং তোমরা পরিবেশ ধ্বংস করেছো, নিজেদের পার্টি সমৃদ্ধ করেছো এবং আমি তো বলছি তোমরা আমাদের পরবর্তী প্রজন্মকে দখল করেছো। বেশ আমি দ্রুত বলছি যে মুখ্যমন্ত্রী হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম মূল এজেন্ডা ছিল তো এটাই যে এই গরিব মানুষের জমি দখল করা যাবে না। যে বেআইনি জমি দখল হয়েছে, জলা ভরাট করা হচ্ছে, তার বিরুদ্ধে পরের পর একটার পর একটা নির্বাচনের ইস্তেহার দেখে নিন, একেবারে স্পেসিফিক্যালি উল্লেখ ছিল, পরিবেশের কথা উল্লেখ ছিল, কখনো কখনো আলাদা অধ্যায় করে উল্লেখ ছিল। কি বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের 20 এপ্রিল? একটা দেখাই। গরিব লোকের জমি দখল করে সেখানে সুইমিং পুলের উপরে সাঁতার কাটবে, সেখানে বাবুরা মাছ ধরবে সুইমিং পুলে, সেখানে বাবুরা এন্টারটেইনমেন্ট করবে। এই জমি দখল, গরিব মানুষের জমি দখল কি শেষ পর্যন্ত আটকানো গেল গত 13.5 বছরে? এই মুহূর্তে 2013 সালের ধাপা এলাকার ওই 11 বছর আগের ঘটনাটা কেন বারবার উল্লেখ করতে হচ্ছে আমার পরের প্রতিবেদনে এক্ষুনি সেটাই দেখাবো। দেখুন, কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার নেপথ্যে কি জমি নিয়ে বিবাদ? ইতিমধ্যেই সেই জল্পনা মাথাচাড়া দিয়েছে। কসবা এবং তার কাছে ইএম বাইপাস সংলগ্ন এলাকায় জমি দখল নিয়ে গন্ডগোল নতুন নয়, আর তাতে তৃণমূল যোগের অভিযোগও এই প্রথম নয়। 11 বছর আগে কসবা থেকে মেরে কেটে 10 কিলোমিটার দূরে ধাপা এলাকায় এই জমি নিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ বিবাদই প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তারপরও তৃণমূল সরকারের টনক নড়েনি কেন? এত বছর পরও সেই জমির দখলদারির সমস্যা রয়ে গেল কি করে? তৃণমূল যত দিন যাচ্ছে তত আরো বেশি চুরির ফাঁদে জড়িয়ে যাচ্ছে। 11 সালের পরে যে ভাবা গেছিল যে এটা বন্ধ হবে, বন্ধ তো হয়নি, উপরন্তু অনেক বেশি পরিমাণে এটা চলতে শুরু করেছে, যার মধ্যে তৃণমূল সরকারের তৈরি যে সিন্ডিকেট তারা মাথা গদিয়ে দিয়েছে এবং এক্ষেত্রে এখন সাধারণ মানুষের অবস্থা খুবই গোলমেলে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। সময়টা 2013। তৃণমূল সরকার ক্ষমতায় এসেছে তখন সবে 2 বছর হয়েছে। তার মধ্যেই বাইপাসের ধারে জমির দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিতে শুরু করে। সে বছর 20 মার্চ ধাপা এলাকায় তৃণমূল নেতা অধীর মাইতিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে 58 নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউ এবং তার দলবলের বিরুদ্ধে। অভিযোগ, এই ঘটনার নেপথ্যেও ছিল জমির দখল নিয়ে তৃণমূলের 2 নেতার গন্ডগোল। দিন 15 গা ঢাকা দিয়ে থাকার পর উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয় তৎকালীন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউকে। তাকে বহিষ্কার করে তৃণমূল, পরে তাকে যাবজ্জীবন সাজা দেয় আদালত। কিন্তু যাকে কেন্দ্র করে এই ঘটনা, অর্থাৎ জমির দখল নিয়ে লড়াই আটকাতে সরকার সচেষ্ট হয়নি কেন? সেই আদিম রোগ যে সারেনি তা তো আবার প্রমাণ হয়ে গেল 11 বছর পেরিয়ে এই 2024 সালে এসে।
যখন কসবায় তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা হলো। আর এই ঘটনাতেও ফের উঠল জমি নিয়ে বিবাদের অভিযোগ। রাজনীতি নির্ভর বা বিভিন্ন ধরনের জমি ভরাট বা এই ধরনের আলোচনার নিরিখে বা দ্বন্দ্বের নিরিখে যে গুলি চলা বা যে ধরনের মারামারি, তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা, এই বিষয়গুলো তৃণমূল কংগ্রেসের যে প্রায়োরিটি লিস্ট তার প্রথম দিকে নেই। এবং তৃণমূল কংগ্রেস যে এর থেকে শিক্ষা নিয়ে কোনো নতুন দিশা দেখাবে শান্তির দিকে বা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, এরকম আমরা একেবারেই দেখতে পাচ্ছি না। অনেকে বলছেন বাইপাসের ধারে জমির দখলদারি নিয়ে শাসক দলের অন্দরে যে লড়াই শুরু হয়ে গেছে তা তো 2013 সালেই বোঝা গেছিল। সেই লড়াইয়ে যার প্রাণ গেছিল তিনিও তো তৃণমূলেরই নেতা ছিলেন। আবার দোষী যিনি তিনিও ছিলেন তৃণমূলেরই নেতা। অর্থাৎ অ্যালার্ম তখনই বেজেছিল, কিন্তু সরকারের ঘুম ভাঙেনি কেন? জেনে শুনে এই সমস্ত অপরাধ বাড়তে দিয়েছে, দুষ্কৃতী এবং মাফিয়াদের রাজত্ব করতে দিয়েছে, বেনামি বেআইনি জলাজমি ভরাট করেছে এবং বেআইনি নির্মাণ করেছে। শুধু টাকার খেলা হয়েছে, টাকার ভাগ দিয়েছে যেখানে যেখানে ভাগ দেওয়া সম্ভব। আর এই সমস্ত আদলেই পাশের তৃণমূলের বড় অফিস হয়েছে। কসবার এই গোটা জলাভূমি বোজানো, বেআইনি দখলদারি, জমির লুট, এই গোটা সমস্যাটা সিপিএমের সময়ের সিপিএমের তৈরি করে দিয়ে যাওয়া। এখন কমেছে, এখন তৃণমূলের লোকেরা বাধা দিচ্ছে, কিন্তু কিছু কিছু সমাজবিরোধী সেই রক্তের নেশায়, টাকার নেশায় যা থাকে, কিছু কিছু বিচ্ছিন্ন অসামাজিক ঘটনা ঘটাচ্ছে। 11 বছর আগে একজন তৃণমূল নেতার প্রাণ গেছিল, এবার কপাল জোরে এক তৃণমূল কাউন্সিলরের প্রাণ বাঁচল। এরপর কি কাঁচা টাকার লোভে অপরাধের বারবারন্ত চলতেই থাকবে? সত্যজিৎ বৈদ্য, ঐশী মুখোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আর এই জমির অপরাধের সঙ্গে একেবারে হাত ধরাধরি করে আছে দুর্বৃত্তায়ন। সজল, এইখানে আজকেও পার্থ ভৌমিক বলেছেন যে ব্যারাকপুর থেকে কসবা সর্বত্র বিহার থেকে গ্যাং আনিয়ে কোট আনকোট পার্থ ভৌমিক ভাড়া করে ব্যারাকপুরেও কসবায় কারা গুন্ডা ঢোকাচ্ছে? বিজেপি। কে ঢোকাচ্ছে? অর্জুন সিং। বলছেন ব্যারাকপুর থেকে কসবাতেও মানে লম্বা হাত তোমাদের। না, আসলে এদের সকলেরই কোথাও না কোথাও একটা ফিউজ উড়ে গেছে, তার কাটা অবস্থা আছে। আচ্ছা ধরুন আমি মেনেই নিলাম যে অর্জুন সিং বিহার থেকে লোক আনিয়েছে, পার্থদার কাছে সেই খবর পৌঁছে গেছে। হ্যাঁ, খুন হবে কি সোমনাথ যাদব সেটাও জেনে গেছেন, পুলিশ কমিশনারের কাছে অভিযোগও জানিয়ে রাখতে বলছেন, সব বলছেন। এটা তো সেই ববিদারি আগের দিনের কথা, যে পুলিশের নেটওয়ার্ক কোথায়, পুলিশের ইন্টেলিজেন্স কোথায়। কদিন আগেই পার্থ ভৌমিককে একটা সিরিয়ালে, একটা সিনেমায় আমরা পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখেছি। তো একে এখান থেকে সরিয়ে একেই পুলিশ মন্ত্রী করা হোক। ইদানিংকালে রোজ কথা হচ্ছে যে পুলিশ মন্ত্রী কে হবে, পুলিশ মন্ত্রী কে হবে। আমি বলি পার্থদাকেই পুলিশ মন্ত্রী করে সবে সাংসদ হলেন, না তাতে কি হয়েছে, আবার সরিয়ে নেবে। কদিন আগে মন্ত্রী ছিল, সাংসদ হয়েছে, আবার সরিয়ে নিয়ে আবার পুলিশ মন্ত্রী করে দিক। কারণ এনার কাছে যে ইনফরমেশনটা আছে, ওনারা যাকে খুঁজে খুঁজে নিয়ে এসে, যাকে ওনারা ওখানকার করেছেন, সিপি বানিয়েছেন, তার কাছে তো সেই ইনফরমেশন নেই। তাহলে অলোক বর্মন, অলোক রাজরিয়া না কি নাম, সেই ভদ্রলোককে সরিয়ে অবশ্যই পার্থদাকে ওখানকার সিপি করে দেওয়া উচিত। এগুলো হচ্ছে বেসলেস কথা, এগুলো এমন কিছু কথা ভাসিয়ে দাও, কিন্তু ভাসালে পরে রাশিয়ান পাউডারটা বেসলেস নয় বলছো? না না, ওই তো রাশিয়ান কেমিক্যাল হাতে লাগলে একেবারে 3 দিনের মধ্যে মৃত্যু। ভয়ঙ্কর কেমিক্যালটার তেজস্ক্রিয়া কাটানোর জন্য পার্থদা আজকে এই কথা বলে ফেললেন। এই তো হচ্ছে আজকে অবস্থা। আমি বলি দেখুন, আমি আগের পয়েন্টে ফিরে আছি। আমি রাহুল দাকে নিয়ে বিশেষ চিন্তিত, কারণ আমি জানি ও জমির দখলদার নয়, আমি জানি ও অর্পিতা পাইনি, ও 52 কোটি পাইনি, ও খাটের নিচে ওর কোনো খেলনা পাওয়া যায়নি, কিছু পাওয়া যায়নি। কিন্তু এই যে ডিফেন্ড করতে হয়, এই যে মনের সঙ্গে ব্রেনের লড়াই, এতে অসুস্থ না হয়ে পড়ে। আমি আপনাকে কয়েকটা কথা বলবো। দেখুন, এই যে বলছেন না জমি, এই জমি ব্যাপারটা হচ্ছে কিছু জায়গায় জমি আছে, আবার কিছু জায়গায় জমি নেই, সেখানে ওরা জমি ক্রিয়েট করছে বেআইনি নির্মাণ করে। আমি আপনাদের বলবো এইসব কে আগে করেছে কে পরে করেছে দেখতে যেতে হবে না। তৃণমূলের এই কাউন্সিলরদের 15 বছরে কার কত সম্পত্তি হয়েছে, আমিও 3 বছরের কাউন্সিলর, আমারও দেখা হোক। প্রত্যেকের যদি আপনি হিসেব করেন, আমি লিখে দিতে পারি রতন টাটা, তারপর এদের আম্বানি আদানি, যার উপর যত রাগ আছে, এদের না আম্বানি আদানি তোমাদের না না, ওদের রাগ আছে বললাম। হ্যাঁ, এদের যত রাগ আছে আপনি দেখবেন কারোর গ্রাফ শতাংশের হিসেবে যদি যান, তাহলে আপনি দেখবেন কারোর গ্রাফ
মানে থেকে এদের গ্রাফ বেশি। এই যে বললো কিছু জানে না, আমি বলছি বাড়ি যাবার সময় একটা ওই বেআইনি দখল হওয়া একটা হোটেল হয়েছে, যাওয়ার সময় খেয়ে যায় প্রায় প্রতিদিন, অথচ বলছে আমি কিছুই জানি না, মুখ্যমন্ত্রীর মতন। আমি বলছি দেখুন এগুলো আর কিছু না, বিশ্বনাথদার কথাটা 100% একমত, আগে লিখে রেখেছিলাম, বলার স্কোপ পেলাম না, বিশ্বনাথ আগে 6টা মেরে দিল। সেটা হচ্ছে যদি এই সিস্টেমটা না থাকতো তৃণমূল দলটাই উঠে যেত পুরো করে খাওয়া। আপনি ভেবেছেন তৃণমূল উঠে গেলে কত মানুষ বেকার হয়ে যাবে, হাহাকার পড়ে যাবে চারদিকে, এই লোকগুলো খাবে কি? মনের সঙ্গে তোমার ব্রেনের না না একদম একদম, মানে দেবু তোমাকে খুব ভালোবাসে, ও তো ভালোবাসার জন্য বলবে, কিন্তু দেবু খুব ভালো ছেলে, ও আমি জানি, বিশ্বাস করি ও কামিনী কাঞ্চনের ব্যাপারে নেই, আমি বিশ্বাস করি ও টাকা দিয়ে টিকিট পাইনি, আমি বিশ্বাস করি। আরে কামিনী কাঞ্চন তো আমরা বলি আর তোমরা করে দাও, আমি চ্যালেঞ্জ করব, বলি খুব ভালো ছেলে, কথাটা বলে পার্থদা দেখা না, মুশকিলটা কোথায়, পার্থদা দেখা মুশকিলটা হচ্ছে অন্য জায়গায়। সুপ্রিম কোর্ট আগে বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে যে প্রত্যেক রাজ্যে নাকি এসটিএফ করতে হবে। তো এই সোর্সটা কোথা থেকে এসেছে, কেন দুর্বৃত্তায়ন শুরু হয়েছে উত্তরপ্রদেশ, তুমি এনসিএম রিপোর্ট দেখো, যেখানে পশ্চিমবঙ্গের স্থান তুমি কোথায় পাবে, উত্তরপ্রদেশে মারা গেছে বলতে পারবে, কটা জনপ্রতিনিধি উত্তরপ্রদেশে মারা গেছে বলো, তো বলো না এনসিআরবি রিপোর্ট চেক ছোট করে বলো, তোমরা দাঁড়িয়ে মেরেছো, পুলিশ কর্মীকে দাঁড়িয়ে ঝাঁসিতে মেরেছো, পরপর এনসিআরবি রিপোর্ট নিলে অনেক কথা আসবে, যে কখন ওরা পাঠিয়েছে, কখন ওরা পাঠাচ্ছে, আমি যা ছোট করে বলি কজন জনপ্রতিনিধি মারা গেছে, আরে ভাই তৃণমূল কংগ্রেস করলে হবে না, কজন জনপ্রতিনিধি মারা গেছে, পুলিশের কথা নিয়ে এত তর্কাতর্কি। হ্যাঁ, এটা ঠিক যে কালকে ববি হাকিম একেবারে পরিষ্কার করে, ইনফ্যাক্ট এই ঘটনার পরে শুক্রবার উইকেন্ড থেকেই সরাসরি পুলিশের নেটওয়ার্ক, ইন্টেলিজেন্স ইত্যাদি নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছিলেন। আজকে মদন মিত্র ঠিক উল্টো কথা বললেন, সৌগত রায় যা বলেছিলেন আজকে মদন মিত্র ঠিক উল্টো কথা বলেছেন। অনেকে বলছেন মদন মিত্র সত্যটা বলে দিয়েছেন যে পুলিশকে আমরাই কাজ করতে দিচ্ছি না, ধরা পড়লে আমরাই ছাড়াচ্ছি, রাজনৈতিক নেতাদের প্রভাবের জন্য পুলিশ অনেকটা কাজ করতে পারছেন না। কে বলছেন? মদন মিত্র। দেখুন, পুলিশ যদি এখনো মনে করে আমরা ঠান্ডা করে দেবো, 3 দিন টাইম দিচ্ছি, আচ্ছা না আমরাই করতে দিচ্ছি না, পুলিশের সংখ্যাটা কাজের ক্ষেত্রে কম হয়ে যাচ্ছে। পুলিশ চাইলে দুষ্কৃতীদের ঠান্ডা করে দিতে পারে, কিন্তু শাসক দল তাদের কাজ করতে দেয় না। এই অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে বিরোধীরা। এবার কার্যত বিরোধীদের সেই সুরই শোনা গেল তৃণমূলের বর্ষিয়ার নেতা, বিধায়ক, মন্ত্রী মদন মিত্রের গলায়। পুলিশের হাত পা বেঁধে দেওয়ার জন্য দলের একাংশের দিকেই কার্যত আঙুল তুললেন তিনি। ধরছে করছে, আমরাই ফোন করে ছাড়াচ্ছি, কেউই ছাড়াচ্ছি না, কেউই বাধা দিচ্ছে না, অথচ পুলিশও কাজ করতে পারছে না, যাদেরকেই জজ করে পাঠাচ্ছে ডর করে, একচেটিয়া বেল হয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতাদের প্রভাবের জন্য পুলিশ কাজ করতে পারছে না, অনেকটা তাই। পুলিশ বেরোচ্ছে ফোর্স নিয়ে আন্দোলন রুখতে, হঠাৎ একদল গেল গিয়ে আমার বাড়িতে একদল লোক এসে বাড়ি দখল করছে, মানে পুলিশের সংখ্যাটা কাজের ক্ষেত্রে কম হয়ে যাচ্ছে। এই কাজটা প্রথম 2011 সালে মমতা ব্যানার্জি করেছিলেন। কালীঘাট থানা থেকে মধ্যরাত্রে গিয়ে 12টার পরে আসামিদের বের করে নিয়েছে। এই বিতর্কের মধ্যে রাজ্যপাল ও পুলিশ ও রাজনীতিবিদদের একাংশের আতাতের অভিযোগে সরব হয়েছেন। I also earlier stated, a part of the, I don't say fully, a part of the Calcutta police is criminalized, a part is politicized, a part is corrupt. This is my observation. সম্প্রতি পুলিশের তীব্র সমালোচনা করেন সৌগত রায়। 4 বারের তৃণমূল সাংসদকে পাল্টা জবাব দিতে গিয়ে বিরোধীদেরও হার মানিয়ে দিয়েছেন মদন মিত্র। আমার মনে হয় সমস্যা হচ্ছে এই যে আত্মসন্তুষ্টি মানে ওরা ভাবছে তো একই সরকার ক্ষমতায় আছে, সুতরাং আমাদের আর কি হবে, এদিক ওদিক তো হবে না। তাই পুলিশ ভাবছে যে যেরকম এই গচ্ছ রুটিন কাজ করি সেইরকম করলেই হবে। সৌগতদা আমার নেতা, বয়স্ক, সৌগতদা এখন দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম লেভেলে চলে গেছে। সৌগতদা কি জানে যে সৌগতদার যে সিকিউরিটি, তার কাজ সৌগতদাকে সিকিউরিটি দেওয়া, তাকে দিয়ে কি কি কাজ করা হয়, চুন পান বাজার খাওয়া রান্না, তা সে সৌগতদাকে সিকিউরিটি দেবে কখন? এই তো নিরাপত্তা রক্ষীরা এখানে আছে, তারা বাজার করেনি কোনোদিন। সব মিলিয়ে পুলিশের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক উস্কে দিলেন খোদ মদন মিত্র, কার্যত শিলমোহর দিলেন বিরোধীদের বক্তব্যেই। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ, এবিপি আনন্দ। আমি কৌস্তব চট্টোপাধ্যায় যাব। কৌস্তব, কে বলবে যে প্রায় 14 বছর বামফ্রন্ট ক্ষমতায় নেই? এই অনুষ্ঠানে আলোচনাতেও দেখো বারবার
জমি দখল, জমি বোঝানো, সেখানে বাম আমলে শুরু হয়েছিল, বারবার সে উল্লেখ গেল। পুলিশের ওপর নিয়ন্ত্রণ, তুমি এক্ষুনি বলবে মদন মিত্র সঠিক কথা বলেছেন, আরও বলা হয়তো উচিত ছিল, কিন্তু আলিমুদ্দিন স্ট্রিট থেকে পুলিশের নিয়ন্ত্রণ করে, পুলিশকে করা হয়, এবং পুলিশ সংক্রান্ত সাব কমিটি, সেই সাব কমিটি দীর্ঘদিন স্টেট সেক্রেটারিয়েটের একজন মেম্বার, পার্টির চিঠিতে তার নাম থাকতো। আমার প্রথম প্রশ্ন যে পার্টির লোক পুলিশ কেন দেখবে, এই প্রশ্ন, এই বিতর্ক, এই সমালোচনা বাম আমলে ছিল। আর জমি দখল নিয়ে যে সমালোচনা এতক্ষণ ধরে, আমি আবার বলছি যে মাঝে মাঝে মনে হয় যে কে বলবে যে প্রায় 14 বছর বাম ক্ষমতায় নেই। আমি তো অবাক হচ্ছিলাম, আমার তো মনে হচ্ছিল যে তৃণমূলের মুখপত্র এবার বলে বসবে বামফ্রন্টের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, মানে এই জায়গায় গেছে আর কি। মানে পার্থ যখন ধরা পড়লো, অনুব্রত যখন ধরা পড়লো, মনে হলো যেন সিপিএম এর পলিট ব্যুরো মেম্বারের নাম হচ্ছে পার্থ অনুব্রত। ঠিক, কিন্তু লোকাল কমিটি, জোনাল কমিটির ফোনগুলো সিপিএম আমলে আসতো। আমি খুবই খারাপ তো, মানে সব লোকেদের মেরে দিয়েছে, পরিবর্তন হয়ে গেছে। তো পরিবর্তন হওয়ার পর তো ভালো হওয়ার কথা ছিল। রাহুল দাকে জিজ্ঞাসা করা হয়েছে, ভাগ্যে জিজ্ঞেস করেন তোমার বয়স কত, তৃণমূলের নেতাদের জিজ্ঞেস করো বয়স কত, বলবে 34 বছর। ভারতবর্ষ কতদিন স্বাধীন হয়েছে, বলবে 34 বছর। বলতে পারে এখন মুশকিল হচ্ছে 34 বছরের সরকারের স্লোগান ছিল শিল্প আমাদের ভিত্তি, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আর আজকের সময়ের স্লোগান কি দাঁড়িয়েছে, তৃণমূলের নেতাদের স্লোগান কি, প্লট আমাদের ভিত্তি, ফ্ল্যাট আমাদের ভবিষ্যৎ। প্লট আর ফ্ল্যাট, প্লট হচ্ছে ভিত্তি, ফ্ল্যাট ভবিষ্যৎ। সরকারি টাকা নয় ছয় করা ছাড়া তো আর কোনো জায়গায় রোজগার নেই। তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে ফ্ল্যাট বানাতে হবে, বেআইনি জমি দখল করতে হবে, এবং তার জন্য দাপাদাপি। দেখবে তৃণমূল কংগ্রেসে চাহিদা, এমএলএ হওয়ার জন্য চাহিদা বেশি নেই, কাউন্সিলর হওয়ার জন্য চাহিদা আছে, কারণ কাউন্সিলরের থেকে টাকা সরাসরি কালীঘাটে হচ্ছে পৌঁছয়। এখন তৃণমূল কংগ্রেস না, নাম হচ্ছে টাকামূল কংগ্রেস, লোকে বলছে টাকামূল কংগ্রেস। দেখবে মানুষ, সাধারণ মানুষ দেখবে যত খারাপ অবস্থা হয় গরিব মানুষের, দেখবে লটারি তত বাড়বড়ন্ত হয়। বঙ্গলক্ষ্মী সুপার উঠে গেছে, সেই সাধারণ মানুষ ঢেলে তৃণমূলকে ভোট দিচ্ছে। দেখো না, মানে দিচ্ছে, এখনো কিরকম ভোট হচ্ছে আমরা জানি তো। এই 23 তারিখও দেখবো, বলতে পারবো না, এই 6টা ভোট দিয়ে বা ইলেকশন দিয়ে বিচার করা যায় না, কিন্তু আগামীতে নিশ্চিতভাবেই বিচার হবে। আমি বলছি যে ওই যে বলছে না যে তৃণমূল কংগ্রেস, সাধারণ মানুষের অবস্থা এত খারাপ হচ্ছে, ডিয়ার লটারি, মানুষ ভুগছে ডিয়ার লটারিতে। তৃণমূল কংগ্রেসের ডিয়ার লটারি হচ্ছে মাই ডিয়ার লটারি। তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা পাচ্ছে, 5বার 6বার টাকা পাচ্ছে, তারপর সিবিআই জামিন নিয়ে বাড়িতে চলে আসছে। আসলে এটা বোঝা যাচ্ছে, পশ্চিমবাংলায় একটা জিনিস বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলায় প্রধান বিরোধীরা, তারা বিরোধিতা করতে পারছে না। সেক্ষেত্রে তৃণমূল পরিকল্পিত উপায় এ টিম বি টিম তৈরি করেছে, তৈরি করে মানুষের ক্ষোভটা তৃণমূল কংগ্রেসের 2 নেতা বলে দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এখানে আলোচনায় এসে গেছে, তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় না থাকে, তৃণমূল কংগ্রেস একটা বেনিফিশিয়ারি বাহিনী তৈরি করেছে। আমি যে কথা বলি, চুন বালি ইট সাপ্লাই সিন্ডিকেটের বাহিনী, একটা বেনিফিশিয়ারি তৃণমূলের নেতাদের আশেপাশে দেখবেন। কারণ এমএসসি করে চাকরির সুযোগ নেই, পাশ করে কাজের সুযোগ নেই, কারখানার সুযোগ নেই, শিল্পর সুযোগ নেই, শুধু তৃণমূলের নেতাদের পাশে ভনভন করে ঘুরতে হবে। তুমি চলে যাও না সুমনদা 73 নম্বর ওয়ার্ডে, আমি 5টা পার্টি অফিসের নাম বলতে পারি এখনো, সব বহিরারা বসে রয়েছে, শুধু পাওয়ার আশায় একটু চলকে পড়বে, ওপর থেকে একটু পড়বে, নেতাদের থেকে পড়বে, একটা চাকরি, একটা কাজ তার সুযোগ নেই। তৃণমূলের সিন্ডিকেটের বাহিনীর আশেপাশে তারা হচ্ছে ঘুরে বেড়াবে। আমি বলছি অন্য কথা ছেড়ে দিন, শম্ভুনাথ কাউটাও ছেড়ে দিন, আমি বলছি মুখ্যমন্ত্রীর ভাইরা কি ছিলেন, কি হয়েছেন, মুখ্যমন্ত্রীর ভাইরা তারা কি প্রভাব প্রতিম হয়েছেন, কত ফ্ল্যাট, কত জমি, কত সম্পত্তি, অন্য কিছু ছেড়ে দিন। 73 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 73 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার বউ, কার্তিক ব্যানার্জির বউ, কত টাকা সম্পত্তি এখন, মমতা ব্যানার্জির বাড়িতে থাকেন, কত টাকা সম্পত্তি, এত কিছু জানা, কি করেন, কোন কাজ করেন, সব জানে, সমস্ত জানে, মানুষকে বোঝাতে পারে না, মানুষকে বিশ্বাস করাতে পারে না। মানুষ এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে, এদের কোনো জায়গায় নেই। আমি বলি, আমরা ছড়া পড়তাম, দিনের বেলায় কৌটো নাচায়, রাতে করে বলতে দেবে না। আমি আবার কলকাতায় দাঁড়িয়ে অক্সিজেনের সোর্স, প্রকৃতির সোর্স, সেইগুলো বুঝতে বসেছে। আমি দ্রুত আমার পরের প্রতিবেদনে দেখাবো ঠিক আমার মূল বিষয় যে জলা জমি এই শহরে, আমি তার একাধিক উদাহরণ দেব, ঠিক আমরা যেখানে বসে আছি সেখান থেকেই দেব, কিন্তু তার আগে প্রতিবেদন। এ যেন টাকা উঠছে, প্রচুর টাকা, কোটি কোটি টাকা।
বিশেষজ্ঞরা বলছেন ইএম বাইপাসের ধারের জলাজমি তো এখন মধুভাণ্ড। তাই তো এই জলাজমি নিয়েই যত বিবাদ, ঝামেলা, গন্ডগোল, রক্তারক্তি। এ যেন টাকা জলা, জলা টাকা। উত্তরে কলকাতা শহর বাড়ার আর জায়গা নেই, দক্ষিণেও একই অবস্থা, পশ্চিমে গঙ্গা। ফলে জায়গা শুধু রয়েছে পূবে, অর্থাৎ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে, কারণ সেখানেই রয়েছে বিঘার পর বিঘার জলাজমি। দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর যদি কলকাতার ফুসফুস হয়ে থাকে, তাহলে পূবের এই বিস্তীর্ণ জলাভূমি হচ্ছে কলকাতার কিডনি। আর এই বিপুল জলাভূমির দিকেই নজর জমি হাঙরদের, কারণ এখানেই হাওয়ায় উঠছে টাকা। যে বিপুল সম্পদ জলা জমি ভরাট করার ফলে যে জমি তৈরি হচ্ছে, তার ওই ধরনের বাইপাসের ধার লাগোয়া অঞ্চলে যে তার বিপুল দাম, তার মাধ্যমে কি হচ্ছে যে একটা সম্পদ জেনারেশন হচ্ছে, কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে, যে মানুষগুলো কাজ পাচ্ছেন না তাদের সেখানে লাগানো হচ্ছে। এবং পাশাপাশি আপনি যদি দুটি ওয়ার্ড দেখেন, সেখানকার যে দ্বন্দ্ব 107-108-এর দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের জায়গাতেও কিন্তু দুজন কাউন্সিলর যারা দুজনেই তৃণমূল কংগ্রেসের, তাদের মধ্যে যে দ্বন্দ্বের কথাটা সেটা বারবার উঠে আসছে। অর্থাৎ সরকারি নিয়ম না মেনে অবৈধভাবে যে সম্পদের জেনারেশন, যে পুঁজির জেনারেশন, যে ক্যাপিটালের জেনারেশন, তার ভাগাভাগি নিয়ে একেবারে শাসক দলের মধ্যে দ্বন্দ্ব, এবং এর ফলেই এই ঘটনাগুলি ক্রমাগত ঘটে চলেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রথমে সবার অলক্ষ্যে অল্প অল্প করে শুরু হয় জলাজমি বোজানোর কাজ। কখনো মাটি, কখনো আবর্জনা এনে ফেলা শুরু হতে থাকে জলাশয়। প্রথম দফায় সেখানেই ডিল হয়ে যায় লক্ষ লক্ষ টাকার। দ্বিতীয় ধাপে আসে ইট, বালি, পাথরের সিন্ডিকেটের টাকা। জলাজমি বোজানোর পরই নির্মাণ কাজের সামগ্রী নিতে হয় স্থানীয় সিন্ডিকেট থেকেই। আর দেখতে দেখতে জলাশয় বুঝিয়ে জমিতে তৈরি হয়ে যায় বহুতল আবাসন। অর্থাৎ জলাজমি বোজানোর সময় টাকা, সিন্ডিকেট সামগ্রী বিক্রি করে টাকা, আবার তৈরি হওয়ার পর বহুতল থেকেও টাকা। প্রতিটি ধাপেই রয়েছে মধু, কারি কারি কাঁচা টাকা। এখানে সোনার খনি বলা হয়েছে ল্যান্ডকে, যেহেতু অসংখ্য জলাশয়, বাড়িতে যেগুলো হয়েছে হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে, কিন্তু তারপর থেকে যেটা চলছে সেটা সম্পূর্ণ হচ্ছে ল্যান্ড মাফিয়া। জলের নিজস্ব কোনো আকার হয় না, কিন্তু সেই জলাজমি দখল নিয়ে অশান্তি দিন দিন যেন আকার নিচ্ছে। তারই পরিণতিতে কি গত শুক্রবার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা? উঠছে প্রশ্ন, তৃণমূল কাউন্সিলরের উপর হামলার ঘটনার নেপথ্যে এই 108 নম্বর ওয়ার্ডের 120 বিঘার জলাভূমি রয়েছে কিনা তা নিয়েও জোর জল্পনা। স্থানীয় সূত্রে দাবি, এই জলাভূমির একাংশ বুঝিয়ে ফেলছিলেন জমি ব্যবসায়ী জুলকারনাইন আলী। আর এখানেই মারাত্মক অভিযোগ তুলেছেন 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমজাদ আলী খান। এই যে ভেড়ি রয়েছে, যেই ভেড়ি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে, এই ভেড়ির মধ্যে থেকেই বেশ খানিকটা জায়গা সেখানে কিন্তু আমজাদ আলীকে দেওয়ার কথা ছিল জুলকারের। আমজাদ আলীর দাবি, 2 কাঠা জমির জন্য 20 লক্ষ টাকা ডিল হয়। 2 ধাপে জুলকারনাইন আলীকে 10 লক্ষ টাকা দিয়েও দেন তিনি। সুশান্ত কুমার ঘোষ যখন আসারকালীন এখানে ওয়ার্ড কাউন্সিলর, তখন বলে এখানে পুকুর ভরাট হবে না, জলাজমির ভরাট হবে না। তারপর আমরা দেখলাম যখন হবে না তাহলে আমরা কি করব, তো ওনাকে বললাম, বলে হয়ে যাবে বলে জুলকারনাইন আলী বলছে না ওটা হয়ে যাবে, তোমার এসব দেখার দরকার নেই, ওসব হয়ে যাবে। আমি যখন টাকা চাইলাম দিল না, আমি থানায় কমপ্লেন করলাম। থানা কমপ্লেন করার পরে তখন কিছু হলো না। আমি বলেছিলাম 2 কাঠা জমির জন্য আমার জন্য মোট কত টাকা চাওয়া হয়েছিল? 20 লাখ টাকা চাওয়া হয়েছিল। 20 লাখ টাকা, তার মধ্যে আপনি দিয়েছিলেন 10 লাখ টাকা। ওই জমি ওখানে আছে, অটো স্ট্যান্ডের ওখানে। এই যে ভেড়ির জমি না, ভেড়ির জমি না, ভেড়ির জমির যে অভিযোগ করছে সেটা মিথ্যে। আমি কাগজ দেখাবো, ওই জমি না। ওনার দাগ থেকে আমার দাগ মিলিয়ে নিন, ওটা ভেড়ির জমি না। মিথ্যে কথা বলে আমাকে ফাঁসাবার, একটা জেলে ঢুকাবার চক্রান্ত চলছে। পূর্ব কলকাতার বিস্তীর্ণ এই জলাভূমির গুরুত্ব বুঝে 1992 সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল কৃষিকাজ ও মৎস্য চাষের জন্য এই জলাভূমিকে সংরক্ষণ করতে হবে। 2006 সালে বাম সরকারের আমলে আইন পাশ করে তৈরি করা হয় ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট অথরিটি। এই জলাভূমিতে আইন লঙ্ঘনের বিষয়টি যার দেখার দায়িত্ব ছিল। ইরানের রামসার সম্মেলন অনুযায়ী রামসার তকমাপ্রাপ্ত জলাশয়ের যথাযথ ব্যবহার ও তা রক্ষা করার জন্য যথাযথ পরিকল্পনা করবে স্থানীয় সরকার। কিন্তু তারপরেও বারবার অভিযোগ উঠেছে জলাজমি বুঝিয়ে বেআইনি নির্মাণের, আর তা ঘিরে যত কাণ্ড। হিন্দোল দে, সুদীপ্ত আচার্য ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড
গাল ভরা কথা, কলকাতার কিডনি বলা হচ্ছে। আমি সেদিনই দেখছিলাম যে এই জলাভূমির গল্প শুনিয়ে আকাশবাণী একটা আন্তর্জাতিক সম্মান জিতে নিয়েছে, কিন্তু সত্যি সত্যি গ্রাউন্ড রিয়েলিটিটা কি? 6 মাস 1 বছরের মধ্যে দৃশ্যত আপনি চোখে দেখতে পাবেন কিভাবে টোপোগ্রাফি পাল্টে যাচ্ছে। আমি ব্যক্তিগত প্রসঙ্গ উল্লেখ করতে চাই না, কিন্তু এই যেখানে স্টুডিওতে বসে আছি এর পেছনের ব্যালকনিতে গিয়ে দাঁড়ালে 1.5 বছর হলো আমরা এই অফিসে এসেছি, 1.5 বছরের মধ্যে কালকে দেখাবো যে আগে এই ব্যালকনি থেকে কি ছবি দেখা যেত, এখন কি ছবি দেখা যায়। দৃশ্যত পরিবর্তন হচ্ছে। আমি নবদার কাছে যাব। নবদা, ঠিক এই লড়াইটা আপনারা বছরের পর বছর কখনো আদালতে, কখনো থানায়, কখনো নবান্নে, কখনো বিভিন্ন কোর্টে, কখনো সুপ্রিম কোর্টে, কখনো দিল্লিতে দৌড়েছেন, কিন্তু এন্ড রেজাল্টটা 10 বছর 20 বছরের মধ্যে র্যাডিক্যালি কি করে পাল্টে যাচ্ছে? কোথায় সমস্যা হচ্ছে? সমস্যাটার প্রথম কথা হচ্ছে যে যেটা বলা হচ্ছে না যে দখল হয়নি, দখল তো তথ্যগতভাবেই প্রমাণ করা যায়, কারণ সরকারি যে এফআইআর করেছে 5টা থানায় সেটার পরিমাণ এখন 507, অর্থাৎ 507টা দখল তো হয়েছেই, ওটা 5007 হওয়ার কথা, ওটা তো দখল হয়েছেই। এবং সেটা আমি একটা আরটিআই করেছিলাম 2017 সালে, সেই আরটিআই এর 1.5 বছরের আরটিআই এর রিপ্লাই দিয়েছিল তদানীন্তন ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির সিইও। তো তাতে পরিষ্কার 87টা তারা দেখিয়েছিল 2016 জানুয়ারি থেকে 2017 জুন পর্যন্ত। এই 1.5 বছরের হিসেব হচ্ছে 87টা এনক্রোচমেন্ট হয়েছে, দখল হয়েছে, এবং কোনো দখলই কিন্তু দখল মুক্ত হচ্ছে না। অর্থাৎ যা দখল হয়েছে আইনসম্মতভাবে দখল, এগুলো তো আইনসম্মতভাবে তার এগেইনস্ট এফআইআর হয়েছে। এবং ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তার কাছে চিঠি দিয়েছেন সিইও ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির এই পুরো ডকুমেন্ট তৈরি করে 507টা, যেটা কোর্টে প্লেস হয়েছে, হাইকোর্টে প্লেস হয়েছে, জয়ন্ত দেখ বলবে, সেইটাতে পরিষ্কার বলা আছে কোন মৌজায় কোন কারা করেছে এবং তার অ্যাকচুয়ালি পরিমাণটা কত। ফলে এই সমস্ত কথা বলে লাভ নেই। এবং এটা আমি বলছি না, সরকার বারে বারে যে ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট, আপনারা জানেন 2024-এ যখন এই গার্ডেন রিচের ঘটনা ঘটলো, 12 জন মারা গেল, তারপরে এটা হইচই পড়ে গেল। মুখ্যমন্ত্রী বললো জলাভূমি আমি বোঝাতে দেবো না, কোনো মতেই দেবো না। আমাদের মেয়র বলতে থাকলেন যে কোনো মতেই আমি জলাভূমি বোঝাতে দেবো না। 16টা বড়োয় কীভাবে আটকাবেন? 16টা বড়োয় 16 জন চেয়ারম্যানকে আমি দায়িত্ব দিয়ে দিলাম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের দায়িত্ব দিলাম বলে একটা বড় কমিটিগুলো বানালেন স্পেশাল, এবং সেখানে পুলিশের লোক রাখবেন। যদি কোনো ওসি না নেয়, এটা মেয়রের কথা ছিল, যদি কোনো ওসি এফআইআর না নেয় জলাভূমি বোঝানোর ক্ষেত্রে, তাহলে তারা লালবাজারে সেই ওসির এগেনস্টে এফআইআর করা হবে, লালবাজারকে দিয়ে তারা করাবেন। এত দূর অবধি হলো, কিন্তু আলটিমেটলি ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট যে সমীক্ষাটা করেছে, বা যাদবপুর ইউনিভার্সিটি, দুটোর মধ্যে খুব একটা অমিল নেই, মারাত্মক সমীক্ষা। যাদবপুর ইউনিভার্সিটির সমীক্ষা সম্প্রতি প্রকাশ পেয়েছে, সম্প্রতি বলবো না, 2024 সালের 8ই জুলাই প্রকাশ পেয়েছে। তাতে স্পষ্ট বলা হয়েছে যে 100 কিলোমিটারের বেশি, স্কোয়ার কিলোমিটারের বেশি জমি আপনার দখল হয়ে গেছে, এবং যার অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। অস্তিত্ব মানে ওয়াটার বডি ছিল। একদম। সেকেন্ড হচ্ছে 60টা ওয়াটার বডি, ওয়ার্ডগুলোর নাম বলে দিয়েছে তারা, 122 নম্বর ওয়ার্ড, 127 নম্বর ওয়ার্ড, 92 নম্বর ওয়ার্ড এবং 67 নম্বর ওয়ার্ড। এবং আমরা আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এগুলো তো হচ্ছে সরকারের কথা। যে জমি যখন আমাকে মেয়র উত্তর দিয়েছিলেন কলকাতা প্রেস ক্লাবে, আমি যখন এই প্রশ্ন করেছিলাম, তখন তার দেবাশিস বাবু উত্তর দিয়েছিলেন মেয়রের হয়ে, দেবাশিস কুমার, মেয়রই আমার উত্তরটা দেওয়ার কথা। যাই হোক, তিনি বলেছিলেন যে নবদাদের সমস্যা হচ্ছে যে নবদারা জমিটা দেখেন জল, কিন্তু যখন চরিত্র মেলাতে যাই আর তখন দেখা যাচ্ছে সেটা ডাঙা জমি, ফলে আমাদের কিছু করার থাকে না। আমার বক্তব্য যে ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টই বলেছে যে এটা ফেব্রিকেটেড, এটা বানোয়ান। আমি কিছু বলছি না, তোমাদের তথ্য বলছি। ফলে এটা ধরা যাবে, ধরতে চাও কিনা তার উপর নির্ভর করে। তুমি তো ধরতে চাইছো না। 2000 আমরা 2000 আমি আপনাকে পরিষ্কার বলছি, সুশান্ত বাবু এখন বড় বড় কথা বলছেন, উনি 107-এ ছিলেন, 108-এ গেছেন। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলাম 2019 সালে যে 107 নম্বর, ঠিক করোনার ঠিক আগে, 107 নম্বর ওয়ার্ডটা একটা ক্যাপিটাল হয়ে গেছে ওয়েটল্যান্ড বোঝানোর এবং ওয়াটার বডি বোঝানোর, এবং ওটাকে আমরা বলছিলাম যে এটা রাজধানী জলাভূমি বাজানো। ফলে এইগুলো বলে কোনো লাভ নেই। ঘটনা চক্রে 107 এবং 108, দাঁড়ান রাহুল শুনে নিন, 107 এবং 108 এই দুটো হচ্ছে সোনার খনি। যে যখন কাউন্সিলর থেকেছে, এখানে কোনো এড়িয়ে যাওয়ার উপায় নেই। এই যে কৌস্তবদের পার্টির যে যখন ছিল, তখন কি কার থেকে অন্য কিছু ছিল? হ্যাঁ, তুলনায় কম। তাদের মধ্যে অনেক রকমের ভালো লোক মন্দ লোক মিলিয়ে
ছিল, কিন্তু ছিল 180টার মতো তাদের আমলে দখল হয়েছে। তাদের আর তো 2007 থেকে 2011 যে দখল, অফিসিয়াল দখল ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের, তাতে 180-85টার মতো দখল তারাই দেখাচ্ছে, তারাও তো এফআইআর করেছিলেন। তাহলে দখল তো হয়েছে, সংখ্যায় কম আর সংখ্যায় একদম স্কেলের ফারাক হতে পারে, কিন্তু দখল হয়েছে সে সময় তো হয়েছে। আমি জয়ন্তের কাছে যাব। জয়ন্ত, এই জলাভূমি বোঝানোর ক্ষেত্রে কঠোরতম আইন আছে, কেউ বলতে পারবেন না যে আইন নেই। আজকে আমি দেখছিলাম বিএলআরওর অফিসাররা গিয়ে ম্যাপ নিয়ে, ফিতে নিয়ে ইত্যাদি ইত্যাদি দেখছেন। ঠিক এক ছবি মনে করো যে ঘটনার কথা নবদা উল্লেখ করলেন, গার্ডেন রিচে বাড়ি ভেঙে যখন 11 জন, পরে 13 জন হলো সংখ্যাটা, মারা গেলেন, তখন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে ইঞ্জিনিয়াররা গিয়ে তখন বলছেন যে পরের পর নাকি বেআইনি বহুতল হয়েছে। সব থেকে বড় প্রশ্ন, হুবহু এক জিনিস, একদম আইডেন্টিফাই করলো সরকারি, একদম ঠিক গার্ডেন রিচের ছবি দেখো, হুবহু যা হয়েছে। আজকে আমার বিএলআরও অফিসের আধিকারিকদের ছবি দেখে ঠিক তাই লাগছিল। অর্থাৎ কেউ জানে না, হয়ে যাওয়ার পর, ঘটনা ঘটার পর, এই ধরনের মারাত্মক ঘটনা সামনে আসার পর যেন জ্ঞানচক্ষু কোলে, অথচ আইন আছে, কেউ কিচ্ছু করতে পারছে না। সমস্যাটা কলকাতা কেন্দ্রিক নয়, সমস্যাটা হচ্ছে আন্তর্জাতিক। 1971 সালে রামসার কনভেনশন হয়েছিল, একটা আন্তর্জাতিক চুক্তি যেখানে আমাদের দেশও সই করেছিল, এবং সেখানে প্রতিজ্ঞা করা হয়েছিল যে সারা পৃথিবীর 2060টা বড় জলাভূমি আমরা রক্ষা করব, পৃথিবীকে রক্ষা করতে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই পূর্ব কলকাতার এই বড় জলাভূমি, যেটাকে বলে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। 2006 সালে নির্দিষ্ট আইন এলো, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট 2006। এখানে ওয়াটার বডি বলতে বোঝানো হচ্ছে ল্যান্ড হোল্ডিং ওয়াটার, অর্থাৎ যেখানে জল নিয়ে ল্যান্ড আছে সেটা সেরকমই থাকবে, কোনোভাবে তার নেচার অ্যান্ড ক্যারেক্টার চেঞ্জ করা যাবে না। সেকশন 9-এ মেইনটেনেন্সের কথা বলে দিয়েছে, কিভাবে মেইনটেইন করতে হবে। সেকশন 18-তে পেনাল্টির কথা বলেছে, যেটা দাদা বারবার বলছিলেন যে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু সেসব দিক কিছুই হয়নি। যদি আগের জমানায় হয়েও থাকে তাহলেও প্রশ্ন ওঠে এই জমানায় সরকার কি করছিলেন, একটাও ভেঙেছেন কিনা, মানতে হবে যে হয়েছে। এবার তোমাকে বলি, তোমার মনে আছে নয়ডায় টুইন টাওয়ার ভাঙা হয়েছিল, এবং সেই সময় মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন যে এই যে এত বড় বড় বাড়ি তৈরি হলো, এটা কেউ দেখেনি, কেউ এটা নিয়ে সচেতন ছিল না, এটা মানতে হবে। অবশেষে সেটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যারা বাইপাস দিয়ে যাতায়াত করেন 15 বছর আগে, 16 বছর আগেও করেছেন, দেখেছেন তারা ডান দিকে ছিল নয়াঞ্জলি, সেই নয়াঞ্জলি ভরে বেপরোয়া বাড়ি তৈরি হয়েছে। এবং উনি যাদবপুর ইউনিভার্সিটির সমীক্ষার কথা বলছিলেন, সমীক্ষায় বলা হচ্ছে সয়েলটা প্রপারলি টেস্ট করা হয়নি এবং সয়েল যথেষ্ট স্ট্রং নয়, তার উপরও এত বড় বড় বাড়ি তৈরি করা হয়েছে। কোটি কোটি টাকা নবদার কথাই বলতে গেলে হচ্ছে সোনার খনি। আমি বলছি জয়ন্ত, রাজপুর সোনারপুর পুরসভা 2 নম্বর ওয়ার্ডে এই একদম বেআইনিভাবে জলাভূমি বোঝাইয়ের অভিযোগ। গত বছর ফেব্রুয়ারিতে সোজা পুরসভার এক্সিকিউটিভ অফিসার গেলেন, ছবি তোলার চেষ্টা করলেন, মোবাইল ফোন কাউন্সিলরের অনুগামীরা, কাউন্সিলরের নেতৃত্বে, তিনি অনুপস্থিত নন, তার নেতৃত্বে গিয়ে মোবাইল ফোন কেড়ে নেওয়া হলো, হামলা করা হলো। কে অভিযোগ করছেন? না পুরসভার এক্সিকিউটিভ অফিসার। এই তো ছবি। মনে রেখো, হাইকোর্টে যে মামলাগুলি হয়েছে সেখানে রাজ্য সরকারকে অ্যাফিডেভিট দিতে বলা হয়েছে, রিপোর্ট জমা দিতে বলা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে রিপোর্ট জমাই দেওয়া হয়নি। তোমাকে বলি, অভিযোগ এখন আর মানুষ জানায় না, কারণ মানুষ জানাতে ভয় পায়। একটা সময় ছিল, আমরা এই নবদারাও ছিলেন, বারবার মামলা করেছি মহামান্য কলকাতা হাইকোর্টে, গ্রিন বেঞ্চে। এখন মানুষ চুপ করে গেছে, কারণ মানুষ বুঝে গেছে যে অভিযোগ জানিয়ে কোনো লাভ নেই। থানাতে অভিযোগ জানালে থানাগুলি আজকাল বলছে যে এই অভিযোগের কাগজটা ধরলাম, এর জন্য আমাকে 30,000 টাকা দিতে হবে। কাজেই মানুষ এখন আর যায় না। তুমি বললে সরকারি অফিসারদের ঘিরে ধরেছে, ভেবে দেখো কোনো সাধারণ মানুষ যিনি সমাজসেবী, সমাজকর্মী, তিনি যদি থানায় যান একটা অভিযোগ জানাতে, তিনি প্রাণ নিয়ে ফিরতে পারবেন কিনা সন্দেহ। কে তাকে প্রোটেকশন দেবে? আজ না না, তপন দত্ত আপনি এখন নেতার কথা বলছেন, এরকম ঘুরে ঘুরে মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে। এরকম তুমি নেতাদের কথা বলছেন, মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই যে সোনার খনি এবং এই যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, সেটাকে ভরে যে বেপরোয়া বাড়ি তৈরি হয়েছে, সেটা কিন্তু বলে দেওয়ার দরকার হয় না। মানুষ নিজে দেখছে। বললেন যেহেতু কলকাতা পৌরসভা কত ওয়ার্ডের কথা বলছেন, বেআইনি বাড়ির কথা আলাদা, যে বেআইনি বহুতল নির্মাণ হচ্ছে কোথাও আমি জানি না, কিন্তু আমি শেষ করি কলকাতা পৌরসভা সেখানে দাঁড়িয়ে দলিলে যদি 1981-র আগে
জরুরি যদি লেখা থাকে যে ওখানে কোনো মানে ট্যাঙ্ক ছিল, সেটা অন্য কথা, নাহলে স্যাটেলাইট রিপোর্ট দেওয়া হয় যে ওখানে ট্যাঙ্ক ছিল কি না। আদারওয়াইজ কোনো রিপোর্ট ছাড়া যদি ক্লিয়ারেন্স না দেয় হেরিটেজ বা এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, তাহলে তুমি স্যাংশনই পাবে না কলকাতা কর্পোরেশনে। একদম স্ট্রিক্ট ডিপার্টমেন্ট, তুমি স্যাংশন পাবে। 3800 এই সব কথা বলে লাভ নেই। কর্পোরেশন স্যাটেলাইট ম্যাপিং করে 3800 ওয়াটার বডি ফিলিং হয়েছে, এটা পরিষ্কার আইডেন্টিফাই করে কোর্টে জমা দিয়েছে রে ভাই। এই বছর জুলাই মাসে কোর্টে জমা দিয়েছে। জলা বুঝিয়ে বিক্রি হয়ে যাচ্ছে। কিসের স্যাটেলাইট ছবি? দেখতে হবে যে কতবার কত হয়েছিল, তুলনামূলকভাবে এবার কম হয়েছে কিনা। এবার কিন্তু আমরা রেস করেছি না, তো পাঁচটা থানায় 500 বেশি কেস। বলতে চাইছে আমরা চোর, প্রশাসন কি আগের থেকে কম চুরি করেছি। আরে অদ্ভুত কথা। আমি আগের থেকে দেখুন, আমি বলছি দেখুন, আমি এটা হয়েছিল আগেও। না না, তুমি আগে হয়েছিল বলে পরিবর্তনটা কেন হলো? আমি বলছি যে কেউ উদ্ধার করছে না, তার কারণ এই সংকটটা আমাদের পরের প্রজন্মকে তাদের জীবন দিয়ে ভুগতে হবে। আমি বলছি কেউ দেশোদ্ধার করছে না, কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IAM সুমন দে। প্রচুর মন্তব্য, আমার দ্রুত কয়েকটা মন্তব্য নিতে হবে। শেখ শামীম তিনি লিখছেন, প্রশাসন যেখানে নীরব সেখানে ভয় ডরহীনভাবে জমি দখলের কারবার চালাবে, এটাই তো স্বাভাবিক। ধ্রুব মিত্র লিখছেন, এ রাজ্যের মতো উত্তরপ্রদেশে জমি মাফিয়াদের দাপট নিয়েও বিজেপি সরব হবে তো। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, রাজনৈতিক ছত্রছায়া ছাড়া ধারাবাহিক কোনো অপরাধমূলক কাজ করা সম্ভব নয়। প্রদীপ সরকার লিখছেন, দুষ্কৃতীদের নিজের স্বার্থে ব্যবহার করলে কখনো না কখনো তাদের নিশানায় পড়তেই হবে। প্রবাল চক্রবর্তী লিখছেন, পুলিশ এবং প্রশাসন শুরু থেকে সক্রিয় হলে আজ এই অবস্থা হতো না। ঠিক এখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদন ওই গুলশান কলোনি, যে নামটা এতদিনে মোটামুটি মানুষের জানা হয়ে গেছে, তার পাশে মার্টিন পাড়ায় বেশ কিছু জমি প্রদর্শন করলেন ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের প্রতিনিধিরা। আবার বলছি, মনে পড়ে গেল সেই গার্ডেন রিচের ঘটনার পরে সেই ছবিটা। পাশাপাশি রাখুন, মিলে যাবে। গুলশান ফার্সি এই শব্দের মানে হলো বাগান কিংবা গোলাপের বাগান। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার পর এখন একটাই নাম ঘুরপাক খাচ্ছে, গুলশান কলোনি। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের একটি এলাকা, তবে এই গুলশান আদৌ ফুল কিংবা গোলাপের বাগান নয়। অভিযোগ, এই এলাকা নানা অপরাধমূলক কাজকর্মের ডেরা। জমি দখল, জলাশয় ভরাটের একাধিক অভিযোগ পেয়ে মঙ্গলবার গুলশান কলোনির পাশে মার্টিন পাড়ায় বেশ কিছু জমি পরিদর্শন করেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রতিনিধিরা। কোথাও সরকারি জমি দখল, কোথাও গোডাউন দখল, কোথাও জলা, কোথাও ভেড়ি ভরাটের অভিযোগ উঠে আসছে। কলকাতার ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের যে ম্যাপ রয়েছে সেই ম্যাপ নিয়ে কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডে তারা কিন্তু গুলশান কলোনি, মার্টিন পাড়া এই সব জায়গায় কিন্তু পরিদর্শন করছেন। কিন্তু যাবতীয় জমি কেলেঙ্কারি দখলদারির অভিযোগ কি এই প্রথম সবার সামনে এলো? তা যে একেবারেই নয় তার প্রমাণ কলকাতা পুরসভার এই নোটিশ। গত বছর 20শে জুলাই পুরসভার তরফে মেয়র থেকে শুরু করে আনন্দপুর থানা প্রশাসনের বিভিন্ন জায়গায় নোটিশ দিয়ে জানানো হয়েছিল 108 নম্বর ওয়ার্ডে অবৈধভাবে জলাভূমি ভরাটের কথা। এমনকি জলাভূমি পুনরুদ্ধারেও আর্জি জানানো হয়েছিল সেখানে। যে জলাভূমিটার কথা বলা হচ্ছে ওটা কিন্তু আমরাই নোটিশ দিয়ে এফআইআর করে বন্ধ করেছি। পার্টিকুলার দিনটা আপনাকে বলতে পারবো না, তবে আমি এটুকু অ্যাসিওর করছি যে ওখানকার কাউন্সিলর আমাকে কমপ্লেন করেছিল, আমরা নোটিশ দেওয়া হয়েছে, এফআইআর করা হয়েছিল। এখানেই প্রশ্ন উঠছে, যদিও আগেই গোটা বিষয়টি জানা যায়, যদি এফআইআর দায়ের হয়েই থাকে তাহলে কাউন্সিলর হামলার মুখে পড়ার পর কেন সরকারি অফিসাররা এলাকা পরিদর্শনে গেলেন? অভিযোগটা অভিযোগের মতো রয়েছে, পুলিশ কোনো কাজ করেনি, বারবার প্রমাণিত হচ্ছে। তার মানে হচ্ছে পুলিশ মন্ত্রীর যে পারফরমেন্স সেটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। নির্দিষ্টভাবে বলছি যে ওই পুরো পূর্ব কলকাতা ওই 107, 108, কিছুটা 109 ওই চত্বরে তৃণমূলের নীতি হচ্ছে পুকুর ধরো, ভরাট করো। 108 নম্বর ওয়ার্ডে ভুরি ভুরি জমি কেলেঙ্কারির অভিযোগের পাশাপাশি সামনে এসেছে মোহাম্মদ জুলকার নাইন আলী নামে এক ব্যবসায়ীর নাম, যার বিরুদ্ধে গুলশান কলোনিতে 120 বিঘার একটি জলাশয়ের একাংশ নিজের জমি বলে দাবি করে ভরাট করার চেষ্টার অভিযোগ উঠেছে। এই জুলকার আগেই দাবি করেছিলেন তিনি তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সম্পাদক। 2019-এর 27শে ফেব্রুয়ারি তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁকে। নিয়োগপত্রের নিচে সই রয়েছে প্রয়াত প্রাক্তন সাংসদ হাজী শেখ নুরুল ইসলামের।
আবার 2024-এর 16 মার্চ ফের তাঁকে তৃণমূলের রাজ্য সংখ্যালঘু কমিটির সম্পাদক হিসেবে মনোনীত করা হয়, যেখানে সই রয়েছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি ও ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের। অথচ জুলকারকে চেনেনি না বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। আমি তো 2.5 বছর আছি, আমি কোনোদিন ওকে রাজনীতিতে দেখিনি। পাল্টা তৃণমূল কাউন্সিলরের দাবি মিথ্যা প্রমাণিত করতে একগুচ্ছ ছবি সামনে এনেছেন জুলকার, যেখানে বহু ছবিতেই একেবারে তৃণমূল কাউন্সিলরের পাশে বসে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। ছবিতে সুশান্ত ঘোষকে কখনো ফুলের তোড়া দিতে, কখনো উত্তরীয় পরিয়ে দিতে দেখা যাচ্ছে জুলকারকে। সুশান্ত দা কাছে সমস্ত ফটো আছে, আমার অফিসে একবার নেই 5-5 বার এসছে। এখানে বসে উনি বলে গেছে যে জুলকার আমার সাথে যদি না থাকতো আমি 1200 ভোটে লিড করতাম না। পরে তো আমি দেখুন না, হাজি নূর সাহেব আমাকে দিয়েছে, এটা কি মিথ্যে? গুলি বেরোয়নি, ভালোই হয়েছে, মানে বেঁচে গেছেন ভাই সুশান্ত ঘোষ। কিন্তু ওখানে যে কীর্তিকলাপ আছে, জাভেদ খান ওনার পুত্ররও যা কীর্তিকলাপ আর সুশান্ত ঘোষেরও যা কীর্তিকলাপ, আপনারা চাইলে আমি দিয়ে দিব, দুটো বাংলো আছে ওনার। ছবি প্রসঙ্গে সুশান্ত ঘোষের পাল্টা দাবি, জুলকারের সঙ্গে তার কোনো রাজনৈতিক যোগাযোগ ছিল না। 2021-এর পুরো ভোটে জুলকার তার বিরুদ্ধে প্রচার করেছিলেন বলেও দাবি করেছেন সুশান্ত। কাউন্সিলর হিসেবে তিনি অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। হতে পারে ওই সংগঠনের সঙ্গে জুলকারের যোগ রয়েছে, সেখানেই তার সঙ্গে ছবি তুলেছিলেন জুলকার। এদিকে এরই মধ্যে কসবায় হামলাকাণ্ডের 4 দিনের মাথায় উদ্ধার হলো হামলাকারীদের সেই স্কুটার। মঙ্গলবার ধর্মতলা রোডের একটি গলি থেকে মেরুন রঙের স্কুটারটি উদ্ধার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। অন্যদিকে পুলিশ সূত্রে দাবি, গুলজারকে জেরা করে জানা গেছে ইকবাল নামে কেউ নেই, তবে একজনের হদিশ পাওয়া গেছে যে বিহারের বেউর জেলে বন্দী ছিল। তৃণমূল কাউন্সিলরকে খুনের পরিকল্পনা করতে সে দুর্গাপুজোয় কলকাতায় এসেছিল বলেও পুলিশ সূত্রে দাবি। অর্ণব মুখোপাধ্যায়, হিন্দোল দে ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন হুমায়ুন কবির। আজকে পাল্টা ফিরহাদ হাকিম এবং মদন মিত্র একেবারে সরাসরি হুমায়ুন কবিরকে আক্রমণ করলেন। ববি হাকিম বললেন, যারা বড় বড় কথা বলে তাদের বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে দিয়ে একটা ভোটে জিতে দেখাও। অভিষেক আমাদের সন্তান, সে ঠিক টাইমে আসবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন সব কিছু করতে সক্ষম। আর একেবারে এক সুরে মদন মিত্র রীতিমতো ওই ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জটাই ছুঁড়ে দিলেন। পাশাপাশি আরেক হুমায়ুন কবির, প্রাক্তন আইপিএস, তিনিও কি বলছেন? তিনি বলছেন সিদ্ধান্ত যা নেয়ার মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। দেখুন, যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জি ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখা। অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে, কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালোভাবে পুলিশ দপ্তর সামলাতে সক্ষম কে, তা নিয়ে এখন তৃণমূলের অন্দরে নানা মুনির নানা মত। সোমবারই পুলিশের চরম সমালোচনা করেছিলেন ফিরহাদ হাকিম। আর ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তো এক ধাপ এগিয়ে অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে স্বরাষ্ট্র দপ্তর তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে নাম না করে সেই হুমায়ুন কবিরের দিকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফিরহাদ হাকিম থেকে মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো অনুগামীরা কার্যত জোটবদ্ধ হয়ে আক্রমণ শানালেন। পার্টিটা তো মমতার, এই যে বড় বড় কথা যারা বলছে, আমি অনেক দিন ধরেই শুনছি, এই হচ্ছে ওই হচ্ছে, এটা দরকার ওটা দরকার, আমি হনু আমি তৃণমূলের জামাটা ছেড়ে ইলেকশনে দাঁড়াতো, দেখি কত বড় বাপের বেটা কে আছে। তৃণমূলের জামাটা কিন্তু মমতার জামা। উৎসাহী ছেলেরা জামাটাকে আরো বেশি জামাটা সুন্দর করার জন্য অভিষেকের চকচকের ছবিগুলো আরো লাগিয়ে দিয়েছে। তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার পরই পুলিশকে কার্যত আলটিমেটাম দিয়েছিলেন ফিরহাদ হাকিম। এনাফ ইজ এনাফ, পুলিশকে বলবো অ্যাক্ট নাও। এর ফলে প্রশ্ন উঠেছিল, তাহলে কি তৃণমূলের একাংশও পুলিশ মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখতে পারছে না? এরপরই মঙ্গলবার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের গলার সুর নরম। মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। একটা আধটা ঘটনা ক্রিমিনালের, সেটা সারা জীবন ছিল। যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল, যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন, যখন সিদ্ধার্থ রায়ের সময় চলে। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডিভিং বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে, সে নেতৃত্ব দিতে সক্ষম। সুতরাং কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না।
ভরতপুরের হুমায়ুন কবির যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই উপমুখ্যমন্ত্রী করার পক্ষে বারবার সওয়াল করছেন, তখন আরেক হুমায়ুন অর্থাৎ তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির এই ইস্যুতে তার নেমসেকের মতের পরিপন্থী। আর এই উপমুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর দায়িত্ব দেওয়া, সেটাও তো মুখ্যমন্ত্রী ঠিক করবেন, এটা তো প্রেরোগেটিভ, চিফ মিনিস্টারের প্রেরোগেটিভ, এটা তো অন্য কেউ ঠিক করতে পারবে না। কখন হবে সেটা আমরা বলার কেউ নেই আর কি। আপনার মনে হয় না অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন? তো নিশ্চয়ই এক সময় না এক সময়, কিন্তু সেটা কখন হবেন সেটা পার্টি ঠিক করে দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবেন, তখনই উনি হবেন। মুখ্যমন্ত্রিত্ব উপমুখ্যমন্ত্রিত্ব নিয়ে তৃণমূলের অন্দরে এই চর্চা উপভোগ করছে বিরোধীরা। তার পার্টির এমএলএ যখন দাবি করে দিদির উপর থেকে চাপ কমানো হোক, ভাইপোকে করা হোক, তার মানে দিদি পারছেন না, তাকে রিটায়ার্ড করা হোক, দুটো ভাগে ভাগ হয়ে গেছে, সেই দাবি সেই নিয়ে ঝগড়া। তৃণমূলের অন্দরে শীর্ষস্থান নিয়ে চর্চা অব্যাহত। কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায়, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। কিন্তু একবার নয়, দুবার ঠিক কি বলেছিলেন হুমায়ুন কবির দেখাবো। তার সঙ্গে পাশাপাশি সৌগত রায় প্রায় একই সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোড কমানোর কথা বলেছিলেন। হুমায়ুন কবির প্রথমবার, দ্বিতীয়বার এবং সৌগত রায় কি বলেছিলেন? ডাইরেক্ট সিএম না হলেও নেত্রী সিএম থাকলেও ডেপুটি সিএম করে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দিলে সাংগঠনিক এবং প্রশাসনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দক্ষতার পরিচয় রাখছেন, দলের পক্ষে আরও অনেক মঙ্গল হবে। অনেকটা লোড হয়ে যাচ্ছে, বা ওনার পক্ষে এত বড় একটা রাজ্য, এর থেকে অনেক ছোট রাজ্য, সেখানে দেখবেন সিএম আছে যারা, তাদের সঙ্গে কোথাও দুটো ডেপুটি সিএম আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যোগ্য উত্তরসূরি যেহেতু হয়ে উঠেছে, আমার মনে হয় আমাদের সাজেশন বা আমাদের আবেদন বলতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই একটু গুরুত্বপূর্ণ সাংগঠনিক জায়গায় তো আছেনই, এর সঙ্গে প্রশাসনিকও গুরুত্বপূর্ণ জায়গা দিলে আমার মনে হয় দল আরও শক্তিশালী হবে। এখনও তিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছুটা লোড নেন বা রাজ্য প্রশাসনের থাকেন, তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলার সাধারণ মানুষও উপকৃত হবে। মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন, আমরা ইচ্ছা করলেও এনাকে যোগাযোগ করতে পারি না। আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই। কি লোক চালাতে পারে না, কি লোড নিতে পারে একটা এত বড় 10 কোটি লোকের রাজ্য? মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, কিন্তু পার্টির ডে টু ডে চালানোর ক্ষেত্রে একজন কাউকে দায়িত্ব দিতে হয়, সেটাকে অভিষেক আর কেউ নেই। আমি সরাসরি রাহুলের কাছে যাবো। রাহুল, তোমার কি মনে হয় যে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে ওই একেবারে হুবহু যদি আমি ভরতপুরের বিধায়কের শব্দ ধার করি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় অভিষেক হওয়া জরুরি? মানে তুমি কার তীরে মরতে চাও, মমতা দিন অভিষেক? দেখো, এরকম তোমাকে বলেছিলাম একটা কথা, যে আমাদের কাছে বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়, ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ দীর্ঘমেয়াদী আন্দোলনের জন্য, মানে এখন নয়, দীর্ঘমেয়াদী আন্দোলনের জন্য হতে পারে, আমাকে বলতে বলেছে, দীর্ঘমেয়াদী আন্দোলনের জন্য যদি নবীন প্রজন্মের কতটা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বুঝিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত দেখো, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে এই রাজ্যে যদি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন কেউ, শুধু বিরোধীরা না, সেটা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যে কোনো তুমি জায়গায় দাঁড় ভারতবর্ষ, তার মূল আমি তোমার সঙ্গে একমত যে নবীন প্রবীণের মেলবন্ধনই পার্টিকে এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কখন। এবার তোমাকে বলি যে এবার এই যারা যারা বলছেন তারা দাবি করতেই পারেন, তাদের কথা হতেই পারে, কিন্তু এটাও খুব বড় ইম্পর্টেন্ট কথা যে বাংলায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে মানে করতে যারা অনুপ্রাণিত হয়েছেন, ইভেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই হয়েছেন। এবং আজকে দাঁড়িয়ে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, কোনো অ্যাম্বিগুইটি নেই, কিন্তু টাইম, সময়, এরা দুজন, সৌগত রায় এবং হুমায়ুন কবির বলছেন এক্ষুনি। আমি তোমায় বলছি, মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক দক্ষতা প্রশ্নাতীত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার সাংগঠনিক দক্ষতা এবং নির্বাচনে তার টাইম দেখিয়ে প্রমাণ করেছেন, কিন্তু সময়টা ঠিক করবেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়, সময় ঠিক করবেন দল। এখানে কাউর কি বলছে না বলছে আমার মনে হয় খুব একটা, কিন্তু এই খারাপ লাগে কেউ কি বলছে না বলছে একটা মানে মদন মিত্র দেখো শেষটা
পার্টি তো মমতার, একেবারে ঠিক কথা। এই যে বড় বড় কথা যারা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জামাটা ছেড়ে ভোটে দাঁড়াও, মদন মিত্র বলছেন। তার পরের লাইনটা, উৎসাহী ছেলেরা জামাটাকে গ্ল্যামারাস আর সুন্দর করার জন্য অভিষেকের চকচকে ছবিগুলো লাগিয়ে দিয়েছে। মানে কি? মদনদার সম্বিত ফিরে এসে আবার কথা পাল্টে নেওয়ার আগে মদনদাকে ধন্যবাদ জানাই যে একটা সঠিক কথা অন্তত বলেছেন, যে জামাটা মমতার, তাকে কেউ চকচকে করলো কিংবা একটু মলিন হলো, যাই হোক না কেন ওটা মমতারই জামা, এটা মানতে হবে। কিন্তু আমার খারাপ লাগে এই রাহুল দাদের, দেখলেন কিরাম ব্যালেন্স করলো, বলছে অভিষেক ভবিষ্যৎ, এ অমুক, এ দক্ষ বলে বলছে, এবার সময় বলবে, কিছুই বলতে পারলো না। আরে তোমাকে এখানে পাঠায় তৃণমূল, পাঠায় না তোমাকে, তৃণমূল পাঠায় না। আমি বলছিলাম না দাদা, তোমায় পাঠায় না, তুমি এখন তৃণমূল দালালি করছো কেন? এরপরেও তৃণমূল সমস্যা অবৈধ বলবে। আমি বলছি তৃণমূলের যদি ভবিষ্যৎ থাকে তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, শুভেন্দু আর সুকান্ত লবিতে চলে গেছে রাহুল। আমি রাহুলের জায়গায় হলে সম্পূর্ণ অন্য কথা বলতাম। আমি বলতাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭৫ বছরকে রিটায়ারমেন্ট এজ ঠিক করেছিলেন, তারপরে কে? সেই নামের ক্ষেত্রেও কি একই রকম মানে দ্বিধাহীন থাকতে পারত সজল? প্যারালালি একেবারে সমান্তরালভাবে সেই প্রশ্ন উঠতে পারে। এবং পরের জায়গাটা কার পাওয়া উচিত, অমিত শাহ না যোগী আদিত্যনাথের? এও একটা অন্য বিতর্ক হতে পারতো, কিন্তু একেবারে সরাসরি সুকান্ত আর শুভেন্দুতে চলে গেছে রাহুল। ছবি বিশ্বাস যদি বেঁচে থাকতো না, মানে চমকে চমকে উঠতো। মানে ছবি আছে বিশ্বাস নেই, বিশ্বাস আছে ছবি নেই, বলছে মমতার পাশে কেন অভিষেকের ছবি নেই, তৃণমূলকে দেখছি আর কি। সজলদা অবশ্য বলার চেষ্টা করছিল রাহুলদাকে সিভিক তৃণমূলের মুখপত্র, যাক সেসব আমি বলছি না। আমি বলছি যে ভাইপোই তো স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ ঠিক আছে, বুঝলাম, ভাইপোই তো স্বরাষ্ট্রমন্ত্রী, সুমনদা ভাইপোই স্বরাষ্ট্রমন্ত্রী। 16টা থানা, আমি নাম করছি না, 16টা থানার 4 জন করে 64 জন কনস্টেবল, 6 জন এসআই, শান্তিনিকেতন বিল্ডিং। এর আগে তো অনেক এমপি দেখলাম, আমি তো স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেছিলাম, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সিপিআই এর নেতা, মনে আছে তো, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের, এরকম তো দেখিনি। শান্তিনিকেতন বিল্ডিং এর সামনে তুমি যাও, 2 ঘন্টা ধরে রাস্তা বন্ধ, ভাইপোর জন্মদিন পালন হবে। কে কেমন নেতা? শান্তিনিকেতন বিল্ডিং এর সামনে পুলিশ 6 লাখ, কেন, কি কারণে? আসলে নাশকতা কেউ করবে না, নাশকতা তৃণমূল করতে পারে, কারণ ভাইপোর সবাই হচ্ছে তৃণমূলের মাধ্যমে। ভাইপোর বাবা শান্তিনিকেতন বিল্ডিং কোথা থেকে এলো? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি করে ভাইপো? তৃণমূলের এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা কিন্তু সবচেয়ে কঠিনতম পরিস্থিতি কিন্তু বিজেপি এবং সিপিএম এর জন্য। কারণ প্রতিদিন আপনি লক্ষ্য করুন, তৃণমূল কংগ্রেস রাজনীতিতে ভেসে আছে, বিরোধীরা নেই, আলোচনা হচ্ছে তৃণমূল, তৃণমূলের সাথে তৃণমূলের আলোচনা হচ্ছে, মানে শাসকও তৃণমূল, বিরোধীও তৃণমূল, মানে এখানে শাসকও তৃণমূল, বিরোধীও তৃণমূল, বিজেপিকে নিয়ে আলোচনা, অল্টারনেটিভকে নিয়ে নিই। আমার প্রশ্নটা হচ্ছে, আমি দুজন এখানে মুখপত্র আছে, আমি তাদের সমালোচনা করে বলছি, আজকে তো এই প্রশ্নটা সজল বা কৌস্তব রাখতে পারত যে আজকে স্কুল সার্ভিস কমিশনের কেন পরীক্ষা প্রতি বছর হয় না, বেকাররা কেন পায় না, তা না ঢুকে সজল এবং কৌস্তব উত্তর দিচ্ছে, মানে তৃণমূল কংগ্রেসের রাজনীতির ভেতরে ঢুকে উত্তর দিচ্ছে। তারা প্রশ্ন তুলছে না যে পুরুলিয়া বাঁকুড়ার মতন জায়গায় কেন এখনো 3 ফসলি জমি হচ্ছে না, ইরিগেশন মানে সব জায়গায় পৌঁছায়নি। একটু বলতে দিন, এক লাইন বলি। দেখুন, আপনি যেটা বলছেন এটা পশ্চিমবঙ্গের মানুষের কথা, ঠিক বলছেন তো, আমার সেখানে নিয়ে আপত্তি নেই। কিন্তু প্রশ্নটা যেটা হচ্ছে, যখন প্রশ্নটা আপনাকে জিজ্ঞাসা করা হবে সূর্য পূর্ব দিকে, আমি দ্রুত এখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, যেটাও কিন্তু কার্যত সংঘাত নিয়ে। আইএমের কথা বলে, নাম না করে, আই রিপিট, নাম না করে, আজকে বর্তমান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি আইনজীবী, হাইকোর্টে দাঁড়িয়ে আইএমের কথা তুলে, আইএমের পদের কথা তুলে একেবারে পরিষ্কার সিবিআই তদন্তের কথা বললেন। নজিরবিহীন। কেন নজিরবিহীন বলছি? একজন সাংসদ আরেকজন প্রাক্তন সাংসদকে সিবিআই তদন্ত মুখে তার পড়া উচিত, এই কথা বললেন মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। আরজি করে থ্রেট কালচার মামলায়
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, আমি আইএমের প্রাক্তন সভাপতির বিরুদ্ধেও সিবিআই তদন্ত চাইব। তারাও আরজি করে চার্জে ছিল অর্থাৎ শান্তনু সেন। শান্তনু সেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। নাম না করে শান্তনু সেনকে হিট করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইছি। সিবিআই কেন্দ্রীয় এজেন্সি। কে তদন্ত চাইছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নাম না করে আক্রমণের লক্ষ্যকে শান্তনু সেন। কেউ কেউ এক্স পোস্ট হোল্ড করতো আইএমএতে, তারাও তো আরজি করের মধ্যে আগে চার্জে ছিল, তাদের বিরুদ্ধেও কেন সিবিআই ইনভেস্টিগেশন হবে না? ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিশানায় কি দলেরই তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন? মঙ্গলবার কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে তিনি যে সওয়াল করেছেন তাতে জোরালো হচ্ছে সেই জল্পনা। কলকাতা হাইকোর্টে থ্রেট কালচার একটি মামলায় পার্টি হতে চায় আরজিকর মেডিকেলের প্রাক্তন ছাত্রদের একটি সংগঠন। এই প্রেক্ষিতেই বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে সওয়াল করতে গিয়ে তৃণমূলের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কারাই প্রাক্তন ছাত্র? আরজিকর পর্বে তাদের কি ভূমিকা ছিল? তাদের নাম কি? আমি জানতে চাই। আমি এদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইব। এরপরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আচমকা বলেন, আইএমের প্রাক্তন সভাপতির বিরুদ্ধেও সিবিআই তদন্তের আবেদন জানাবো। এই এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে কারা কারা ডাক্তার আছে তাদের নাম দাও আগে, আমি দেখতে চাই আগে। সেই ডাক্তারদের কি ইনভলভমেন্ট ছিল আমায় দেখতে হবে। এই ডাক্তারদের মধ্যে যারা মেম্বার রয়েছে তারাও তো কেউ কেউ এক্স পোস্ট হোল্ড করতো আইএমএতে, তারাও তো আরজি করের মধ্যে আগে চার্জে ছিল, তাদের বিরুদ্ধেও কেন সিবিআই ইনভেস্টিগেশন হবে না? সব কেলেঙ্কারি হোক। এই যে অ্যাসোসিয়েশনের কারা কারা মেম্বার, কোন কোন ডাক্তাররা আছে তাও তো আমাদের জানতে হবে। এদের মধ্যে দু একজনের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাই, হবে কি না হবে তা দেখতে হবে। তো অনেকেই তো আইএমএতে ইলেক্টেড হয়ে গেছিল, কেউ ছিল, কেউ পিছন থেকে খেলেছে, সে ডাক্তারদের নামছে। তারপর তো শুধু সিবিআই কেন, তাই ইনকাম ট্যাক্সের কাছেও যাবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দলেরই প্রাক্তন সাংসদ শান্তনু সেন একসময় আইএমের সভাপতি ছিলেন। তিনি আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তনী। একসময় আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি তাহলে নাম না করে শান্তনু সেনকেই নিশানা করলেন? এ নিয়ে শান্তনু সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। আরজিকর কাণ্ডের পর রাজ্য সরকারের উল্টো সুরে মুখ খুলেছিলেন শান্তনু সেন। এরপরই তাঁকে তৃণমূলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টার পদ থেকেও সরানো হয়। কালীঘাটে তৃণমূলের জনসংযোগ কর্মসূচি থেকেও বাদ দেওয়া হয় শান্তনু সেনকে। এইসব সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে, কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল এ মাসের শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের যে সম্মেলনের আয়োজন করছেন তার অন্যতম উদ্যোক্তা সেই শান্তনু সেনই। 30শে নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে এই সম্মেলন হতে চলেছে। সূত্রের দাবি, শুরুতে কর্মসূচির আহ্বায়ক হিসেবে রাখা হয়েছিল শান্তনু সেনকে। শীর্ষ নেতৃত্বের একাংশের ক্ষোভের মুখে সেই পদ বাদ দেওয়া হয়। তবে এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রের এই কর্মসূচির অন্যতম উদ্যোক্তা শান্তনু সেন। এটা একটা খেলা, তৃণমূল এটা পরিকল্পিতভাবে করছে। কেউ ববি হাকিমকে সরানোর জন্য একজন নেতাকে তুলে দিচ্ছেন, তিনি বলছেন উনি এক্ষুনি উপমুখ্যমন্ত্রী হয়ে যান, আইন শৃঙ্খলা দেখবার মতো শারীরিক অবস্থা বা বয়স মুখ্যমন্ত্রীর নেই। আবার অন্যদিকে আরেকজন ডাক্তারদের নিয়ে নেমে পড়েছেন। এটা নিয়ে খুব একটা বেশি মানুষের উৎসাহ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে ডায়মন্ড হারবারে তার লোকসভা কেন্দ্রে একটা ইউনিক একটা স্বাস্থ্য শিবির গোটা কনস্টিটিউয়েন্সি জুড়ে করছেন, আমি এইটুকুই জানি। এরপর সেখানে নিশ্চয়ই চিকিৎসকরাও সাহায্য করবেন, সামিল হবেন, তো স্বাভাবিক। এখন সেখানে কোনো নির্দিষ্ট নাম কে কি করছেন আমার কাছে কোনো খবর নেই। এর আগে করোনা পর্বেও চিকিৎসকদের প্রশংসা পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2022 সালে করোনা পরিস্থিতিতে তিনি যখন সবকিছু বন্ধ রাখার আবেদন জানিয়েছিলেন তখন তাঁকে সমর্থন জানান চিকিৎসক কুণাল সরকার। তাঁকে ধন্যবাদ জানিয়ে অভিষেক আবার সোশ্যাল মিডিয়ায় লেখেন, আসুন একসঙ্গে লড়াই করি। সৌভিক মজুমদার ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ সন্ধ্যেবেলা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের পাশাপাশি আইটিটাও যোগ করলেন, এটা সংযোজন প্রস্তাব।
আমি বলবো বিশ্বনাথ দা যেরকম বলেছেন আর কি, মানে কল্যাণ আর এদেরকে শান্তনু সেনকে নিয়ে কথা হচ্ছে। এখন আমি বলবো বর্ধমানের ফসলের দাম পায় না, এসএসসি পরীক্ষা হয় না, আগে 14 বছর শেষ 14 বছরে 13 বার এসএসসি পরীক্ষা হয়েছিল, এরকম বলা যায় না। এরকম প্রশ্নপত্র করলে এরকম উত্তর দেবো। আমি শুধু বলবো, আমি মনে করে দিচ্ছি, ড্যাশ তোমাকে জানতে হবে, আগামীকে চিনতে হবে। খারাপ কথাটা বললাম না, এই তো মাতাল তোমায় জানতে হবে, আগামীকে চিনতে হবে, এই তো ছিল। এই আকাশ ব্যানার্জিদের কথা ছিল কাকে নিয়ে? কল্যাণকে নিয়ে। এই কল্যাণ আবার ব্যাট করতে পেরেছে। আসলে কোনো মতাদর্শ না থাকলে, কোনো রাজনীতি থাকলে, আদর্শবোধ না থাকলে, এই যে কে কার পক্ষে, রাহুল রাও ঢোক গিলছে এখানে, সিভিক হয়ে ঢোক গিলছে, কার পক্ষে কি বলবো বুঝতে পারছি না। আসলে রাজনীতিতে আদর্শবোধ না থাকলে, শুধু কাটমানি থাকলে, তৃণমূল রাজনৈতিক দল না, তৃণমূল একটা গ্যাং। তৃণমূল একটা গ্যাং। শান্তনুদাকে একদল তার বিরোধী, আমি অবশ্য কখনো বলেছি বলে মনে করে না, স্কোয়ার ফুট সেন বলতেন, কিন্তু তিনি আজকে অতীত প্র্যাকটিক্যালি তৃণমূলের সর্বত্র। এখন স্কোয়ার ফুট ঘোষেদের রাজত্ব। আমি সজল ঘোষ নয় কিন্তু, অন্য। হ্যাঁ, তো এবার প্রশ্নটা যেটা হচ্ছে, আমরা সেই এত সহজে অতীত করে দিলে, এই 30শে নভেম্বর যে কনভেনশন হওয়ার কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যার মূল বক্তা, সেটার আয়োজক হিসেবে শান্তনু সেন এখন তো আর নামে নেই, এখন পেছন থেকে কলকাঠি নাড়বেন। আমার প্রশ্ন এটা নয়, আমার প্রশ্ন হচ্ছে ডাক্তাররা আরজিকর আন্দোলনে উনি সমর্থন করেছিলেন ডাক্তারদের রেপ্লিকা ছিল একটা শিরদাঁড়া। আজকে শান্তনু দাস সেই শিরদাঁড়াটা দেখাতে পারলেন না, কিন্তু উনি বললেন নো কমেন্টস, এড়িয়ে গেলেন বিষয়টা। আজকে যদি তার বিরুদ্ধে এই অভিযোগের সারবত্তা যদি না থেকে থাকে, তিনি যদি মনে করেন থাকেন যে তিনি নিষ্কলঙ্ক এবং যা বলেছেন ঠিক বলেছেন, তার মেয়ে, তার স্ত্রী, তাদের সাথেও বিভিন্ন অবিচার হয়েছে, বিভিন্ন সূত্র আমরা দেখেছি, শুনেছি। আমার প্রশ্ন হচ্ছে, তিনি দাঁড়িয়ে একবারও বললেন না প্রতিবাদে কিছু, কারণ তৃণমূলটা করে এখনো ওনাকে খেতে হবে। তার উদ্দেশ্য শান্তনু সেনের উদ্দেশ্য শাস্তি পাওয়া যাবে না। শান্তনু সেনের দুঃখ পাচ্ছে, সজলরা আমার কাছে দুঃখ পায়নি, এত না দুঃখ তখনও পাইনি যখন সুকান্ত মজুমদারকে জুতোর মালা পরিয়ে দিয়েছিল গলায়, তখনও এত দুঃখ পাইনি। চুরি করার জন্য, চুরি করার জন্য পাইনি, যখন কল্যাণ ব্যানার্জি যখন মানে সিবিআই তদন্ত শান্তনুর বিরুদ্ধে চাইছেন এবং আইটি, আমি বলছি এটা কল্যাণ একা বলতে পারেন না। কল্যাণের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে অসম্ভব। ফলে এই মানে কল্যাণের আজকের অবস্থানের অনেকগুলো ডাইমেনশন। একটা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানে অনেক বিষয়ের যে ভাবনাগত তফাৎ, সেই তফাৎ এর মধ্যে এই বক্তব্যের মধ্যে দিয়ে ধরা পড়েছে। দুটো শিবিরের দ্বন্দ্ব ধরা পড়েছে, অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের। দ্বিতীয় যেটা, সেটা হলো দিনের শেষে সবচেয়ে বড় যে প্রশ্নটা, সেটা হলো আপনি সততার পক্ষে না বিপক্ষে। কেন বলছি যে শান্তনু সেনের বিরুদ্ধে আমরা প্রচুর অভিযোগ করেছি, নানা রকম আলোচনা হয়েছে এই স্টুডিওতেও, কিন্তু আরজিকরের প্রশ্নে শান্তনুর অবস্থানটা কিন্তু সততার জায়গা থেকে ছিল। আমি বলবো যে অন্তত ওই রিলেটিভ পিরিয়ডটা, আমি রিলেটিভ অটোনমি মার্কসের থেকে ধার নিয়ে বলছি, যে রিলেটিভ পিরিয়ডটাতে উনি যে ভূমিকা একজন ডাক্তার হিসেবে পালন করেছিলেন, যেভাবে অন্ততপক্ষে মানে সত্য উদ্ঘাটনের চেষ্টা কিছুটা করেছিলেন বা প্রশ্নগুলো রেখেছিলেন, সেই আমি বলছি সমাজের ছিল। আজকে তাহলে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা মানে যারা আজকে সিবিআই তদন্ত ওই পার্টিকুলার পিরিয়ডের কনটেক্সটে করতে চাইছেন, বলছেন যে অনেক তথ্য জানিয়ে দেওয়া হচ্ছিল। আরে তথ্য জানাবে না কেন? যদি অন্যায় সেখানে হয়ে থাকে, আরজি করে যদি সেখানে যদি চুরি ডাকাতি হয়ে থাকে, তাহলে যদি শান্তনু সেন বলে থাকে ঠিক বলেছিল, সমাজের জন্য বলেছিল। পয়েন্ট আছে যে বেনিফিট অফ ডাউট, নাম বলা হয়নি। কিন্তু আমি বলছি বিষয়টা যেভাবে বিশ্বনাথদা দেখছেন, দুটো শিবির, কার মাথায় কার হাত, আমি বলছি খুব সহজ একমাত্রিক কি এই বিতর্ক, একমাত্রিক এই প্রশ্ন? বোধহয় নয়। তার কারণ আমার পরের প্রতিবেদনে আমি দেখাবো, যারা ভাবছেন যে দুটো শিবির খুব সহজ ভাগ করা, সিনিয়র বনাম জুনিয়র, সবটাই কি তাই? তার কারণ পরের প্রতিবেদন দেখাবে যে কোথাও একটা দড়ি টানাটানি হচ্ছে সিনিয়র ভার্সেস সিনিয়র বনাম সিনিয়র। তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে বর্ষিয়ান আইনজীবী শুধু নন, বর্ষিয়ান তৃণমূল নেতা, মদন মিত্র বর্ষিয়ান তৃণমূল নেতা। ইস্যুটা কি? গতকাল আপনাদের বিস্তারিত দেখিয়েছিলাম তৃণাঙ্কুর ইস্যুতে। আজকে সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মদন মিত্র আক্রমণ করলেন এইভাবে, এই ভাষায়। কল্যাণ কি জানে না যে তৃণাঙ্কুরের মাথায় অভিষেকের হাত আছে? শুধু তাই নয়, বললেন হুমায়ুন কবির নিয়ে ববি হাকিম যা বলেছেন প্রায় তাই বললেন মদন মিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। মদন মিত্র বলছেন তৃণমূলের জামাটা ছাড়লে
গল্প শেষ হয়ে যাবে। সুতরাং ওই যে বললাম শুরুতেই, কার মাথায় কার হাত এই মুহূর্তে সেটা নিয়ে জল্পনা চলতেই পারে। দেখুন, তৃণমূলের জামাটা ছেড়ে দিলে গল্প শেষ হয়ে যাবে। দুঃখের ব্যাপার হচ্ছে তৃণমূলের জামা পরে ওকে জেলে ঢুকতে হয়েছিল, এটাই হচ্ছে তৃণমূলের পক্ষে দুর্ভাগ্য। 2 বছর না 2.5 বছর জেলে ছিল, তারপর এখন বেলে আছে। আগুন জেলে আঁচ পোহানোর মতো শীত এখনো পড়েনি, কিন্তু আরজিকর কাণ্ডের আবহে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির ভূমিকা নিয়ে দলের অন্দরে ক্রমশ তপ্ত হচ্ছে রাজনীতি। রবিবার টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর মঙ্গলবার সেই কল্যাণকেই বেনজির নিশানা করলেন মদন মিত্র। তৃণমূলের অন্দরে দুই আদির লড়াই। না, সমর্থন আমি ভালো করে শুনি না, সেটা কি বলে আমি কি জানি, ও ইংরেজিতে বলে না বাংলায় বলে, আমি বুঝতে পারি না। আর আমরা খুব নিরীহ টাইপের লোক, তো ওর গলাটা এত জোর। আমরা ছোটবেলায় দেখতাম, খেলা যখন করতাম, যার গলার জোর সেই মদনের কি ওই রাস উৎসবের রাসলীলা কি শেষ হয়েছে এখন দিয়ে? কি এখন সে ঘোর কেটেছে না ওর ঘোরটা কাটেনি এখনো? গলার ভয়েস জোর করতে গেলে না নিজেকে অনেক সৎ থাকতে হয়, চরিত্রকে গঠন করতে হয়। রাজনীতিতে কেউ নিরীহ থাকে না, অসৎ লোকেরাই নিরীহ হয়ে বসে থাকে। আরজিকর কাণ্ডের আবহে ওঠা থ্রেড কালচার চালানোর অভিযোগে আরজিকর মেডিকেল কলেজের 51 জন জুনিয়র ডাক্তারকে প্রাথমিকভাবে সাসপেন্ড করা হয়। অভিযুক্তদের মধ্যে অনেকেই তৃণমূলপন্থী। এই প্রেক্ষাপটে সোমবার তাদের পাশে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানিয়ে পাল্টা শ্রীরামপুরের 4 বারের সাংসদকে নিশানা করলেন তৃণমূলেরই বর্ষিয়ান বিধায়ক মদন মিত্র। এতগুলো ছেলে আজকে সাসপেন্ড এক্সপেন্ড হয়ে গেল, টিএমসিপি ছেলে, আর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তার মুখ থেকে কোনো ভাষা নেই, কোনো কথা নেই। আনবিলিভেবল, আমি ভাবতে পারছি না কার আশীর্বাদের মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে। কল্যাণ ব্যানার্জি বলেছে আমাদের ছাত্র পরিষদের প্রেসিডেন্ট তৃণাঙ্কুর 8 বছর ধরে আছে। কি করে 8 বছর থাকে, কার হাত আছে ওর উপরে? কল্যাণ কি জানে না যে তৃণাঙ্কুর ছাত্র এবং যুবর ব্যাপারে আমাদের দলের গোটা ব্যাপারটাই অভিষেক দেখে, মমতার সঙ্গে কথা বলেই আছে। নাম তো কারো কাছ থেকে রেকমেন্ড হয়ে আসে, তবেই না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় করে। পুরো লিগ্যাল সেল এখন এই তৃণমূল ছাত্র পরিষদের অ্যাফেক্টেড ছেলেদের পাশে দাঁড়িয়ে থাকবে। তৃণমূল ছাত্র পরিষদ ব্যর্থ হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেল এটা করবে। তৃণাঙ্কুর ভট্টাচার্য যুব নেতা, সেই অর্থে নব্য বলা যেতে পারে, কিন্তু তাকে ঘিরেই দুই আদির লড়াই। এক্ষেত্রেও কি তৃণমূলের অন্দরের সমীকরণ কাজ করছে? তৃণাঙ্কুর কোন শীর্ষ নেতার কাছের মানুষ সেটা বুঝেই কি লড়াইয়ে নেমেছেন দুই আদি নেতা? কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। গুন্ডা তুমি কার, এই প্রশ্নেই দায় ঠেলাঠেলি। কসবা থেকে ভাটপাড়া দড়ি টানাটানি যেন অন্তহীন। আজ সাংসদ পার্থ ভৌমিক বললেন, সোমনাথ শ্যামকে খুন করতে বিহার থেকে দুষ্কৃতী ভাড়া করে আনাচ্ছেন অর্জুন সিং। সোমনাথ শ্যাম মারা গেলে অর্জুন সিং দায়ী থাকবেন। যথারীতি এসব অভিযোগ সপাটে উড়িয়ে দিয়ে অর্জুন বলছেন, ওর জন্য বিহার ইউপি লাগবে না, ভাটপাড়া জগদ্দলের মানুষই ওকে পেটাবে। তবে এটা আমাদের বলতেই হবে যে শাসক বিরোধীদের মধ্যে বিবাদ যদি এলাকার উন্নয়নের বদলে গুন্ডা কন্ট্রোল নিয়ে হয়, সেটা ভোটারদের দুর্ভাগ্য। যদি সোমনাথ শ্যাম মারা যায় তাহলে আমি প্রকাশ্য ভাষায় বলছি এর পিছনে অর্জুন সিং দায়ী থাকবে। পাবলিক পিটিয়ে মেরে দেবে, আমাদের কি দরকার আছে? কলকাতায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই উঠে আসছে বিহারের কুখ্যাত পাপ্পু চৌধুরী গ্যাংয়ের প্রসঙ্গ। আর এবার জগদ্দলের তৃণমূল বিধায়ককে খুনের জন্যও বিহার থেকে ক্রিমিনালদের আনা হয়েছে বলে দাবি করলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। পুলিশ কমিশনারকে জানিয়েছি, আমার কাছে খবর আছে যে সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য বিহার থেকে একটা বড় গ্রুপ হায়ার করা হয়েছে। অর্জুন সিং সোমনাথ শ্যামকে মার্ডার করতে চাইছে, আর কোনো গ্যাং ভাড়া করছে। বিহার ইপি লাগবে না, ওর জন্য বাংলার মানুষ, এই যে ভাটপাড়া জগদ্দলের মানুষ ওকে পেটাবে। সম্প্রতি অর্জুন সিং দাবি করেছিলেন তাকে মারতে নাকি রাশিয়া থেকে রাসায়নিক আনা হয়েছে। আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না, 2 মাস 3 মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়। 6 মাসের মধ্যে আমার যদি কোনো মাল্টি অর্গান ফেলিওর হয় তার জন্যে
আগাম বলছি এই সরকার, এই মুখ্যমন্ত্রী, এর সিআইডি ডিপার্টমেন্ট দায়ী থাকবে। এই পরিস্থিতিতে এবার খুনের চক্রান্তের পাল্টা অভিযোগ তুললেন জগদ্দলের তৃণমূল বিধায়ক। কিছু মানুষ আমাকে পথের থেকে সরিয়ে দিতে চাইছে, যাদের অসুবিধে হচ্ছে। প্রাক্তন সাংসদ অর্জুন সে ভাবছে এখন সরিয়ে দিতে পারলে ব্যারাকপুর লোকসভার অনেকটা খালি হয়ে যাবে। যা করছে, যা লুটপাট, যা এখানে আতঙ্ক করে রেখেছে, পাবলিকই ওর সেকশন আমাদের লাগবে না। আর বিহার থেকে লোক আনতে হয় ওদেরকে, আমাদের না। ওকে পাবলিক মারবে। ভাটপাড়া জগদ্দলে এই খুনোখুনি রক্তারক্তি থামবে কবে? সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।